তো আপনারা দেখছেন আর এডুকেশন স্কুল, যেখানে আমি আছি আপনার প্রিয় বন্ধু রাজু। ভিডিও স্ক্রিনের উপরে অবশ্যই দেখতে পাচ্ছেন যে এটি একটি কর্মসংস্থান পত্রিকা। আমরা প্রতি সপ্তাহে প্রতিনিয়ত কর্মসংস্থান, কর্মক্ষেত্র, কর্মসংস্কৃতির যে প্র্যাকটিস সেটগুলো থাকে সেগুলো কিন্তু যথাযথ সমাধান করে আপনাদের সামনে তুলে ধরি। তাই আপনাদের যদি ভিডিওটিতে একটুও উপকার হয় তাহলে ভিডিওটিতে একটু লাইক করবেন। ক্লাসগুলো আপনারা দেখুন এবং মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনাদের সুবিধা হবে এবং আপনি আগামীতে সাকসেস হবেন। আমরা কথা না বাড়িয়ে মূল প্র্যাকটিস সেটে চলে যাই, দেখি সেখানে আজকের মূল প্র্যাকটিস সেটটা কী দিয়েছে কর্মসংস্থান পত্রিকায়। তো এই সপ্তাহে কর্মসংস্থান পত্রিকায় যে প্র্যাকটিস সেটটা দিয়েছে আমরা সরাসরি সেই প্র্যাকটিস সেটে চলে যাব। সেটি কোন পরীক্ষার জন্য প্র্যাকটিস সেট। তো চলুন সরাসরি মূল প্র্যাকটিস সেটে। তো আমরা চলে এসেছি মূল প্র্যাকটিস সেটে। এই প্র্যাকটিস সেটটা আমরা একটু যদি জুম করে বড় করে দেখি তাহলে দেখতে পাবো যে এটি কোন পরীক্ষার প্র্যাকটিস সেট। তো আমরা এখানে দেখুন, এখানে জুম করে বড় করে দেখছি, তো এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে এটি কিন্তু খুব সুন্দর একটি প্র্যাকটিস সেট। আর এই প্র্যাকটিস সেটটা কিন্তু রাজ্য পুলিশ কনস্টেবলের জন্য কিন্তু এই প্র্যাকটিস সেটটা এই সপ্তাহে দিয়েছে। তো আপনারা যারা রাজ্য পুলিশ কনস্টেবল পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য কিন্তু এই প্র্যাকটিস সেটটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও কলকাতা পুলিশ পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য কিন্তু এই প্র্যাকটিস সেটটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের যে প্র্যাকটিস সেটটা কর্মসংস্থান পত্রিকা দিয়েছে সেটা কেমন হতে চলেছে। তো আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে WBPRB অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। এখানে দেখুন পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল অর্থাৎ এটি কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট। আমরা মূল প্র্যাকটিস সেটটা শুরু করব, তবে এখানে যেটা লেখা আছে এই লেখাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বরাবরের মতো অর্থাৎ প্রতিনিয়ত প্রতিদিন যেমনভাবে আমরা এই প্র্যাকটিস সেট শুরু করার আগে এখান থেকে এটা পড়ে নিই, তেমনই আজকেও আমরা একটু পড়ে দেখব। তো যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য সিলেবাস বা সেই পরীক্ষায় কতটা সময় থাকবে, কত নম্বরে পরীক্ষা হবে, এসবগুলো জানা বোঝার দরকার আছে। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষায় কিন্তু এগুলো জানা বোঝার দরকার আছে। তো এই কলমে যেটা লেখা আছে খুবই গুরুত্বপূর্ণ। লেখাটা হয়তো আপনারা হয়তো অধৈর্য হয়ে যাবেন, কিন্তু এই যে এখানে যেটা আছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা এখানে একটু জুম করে বড় করে দেখি যে এখানে কি লেখা আছে। তো আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে দেখুন, পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে 11,749 জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। দেখুন ভ্যাকান্সিটা কতটা বেশি, 11,749, অনেকটা কিন্তু। তো অবশ্যই আপনি যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশ হতে চান তাহলে এই কিন্তু আপনার শেষ সুযোগ। এতটা ভ্যাকান্সি কিন্তু এর আগেও আসেনি। তো আমরা চলে যাব পরের লাইনে কী আছে। প্রার্থী বাছাই করবে কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। এবার থেকে এই পদের জন্য একটি কিন্তু লিখিত পরীক্ষা হবে। এই জায়গাটায় আপনার এই জায়গায় একটা পয়েন্ট আছে, এখানে এই পয়েন্টটা আপনার খুবই গুরুত্বপূর্ণ। এই পদের বেলায় এবার কিন্তু একটি লিখিত পরীক্ষা হবে। এই যে একটি লিখিত পরীক্ষা হবে, তাই কিন্তু আপনাদের এই পরীক্ষাটায় কাট অফ বেশি যাবে। পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের জন্য কিন্তু আমরা নিয়মিত প্র্যাকটিস সেট আপলোড করি, যা কিন্তু যারা পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা দেবেন এবং কলকাতা পুলিশ পরীক্ষা দেবেন খুবই গুরুত্বপূর্ণ তাদের কাছে এই প্র্যাকটিস সেটগুলো। তো প্রতিদিন সকাল 5:30 থেকে 6টা বা 6:30 পর্যন্ত এর মধ্যে একটি করে ভিডিও আপনাদের জন্য উপস্থিত হয়। তো আপনারা অবশ্যই চ্যানেলটার দিকে নজর রাখুন, দেখবেন আপনার উপকারে আসবে। এবার তারপরে কী লেখা আছে, এই পরীক্ষায় 85 নম্বরের 85টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। এই সব বিষয়ে কী প্রশ্ন হবে, জেনারেল অ্যাওয়ারনেস ও জেনারেল নলেজ থাকবে কত, 25 নম্বর। তারপরে এখানে খদ্দাগের আছে দেখুন, ইংরেজিতে থাকবে 10 নম্বর। তারপর এখানে গয়ের দাগে দেখুন এলিমেন্টারি ম্যাথমেটিক্স থাকবে 25 নম্বর, অর্থাৎ অঙ্কে থাকবে কিন্তু 25 নম্বর। রিজনিং ও লজিক্যাল অ্যানালাইসিস এখানে থাকবে কিন্তু 25 নম্বর। তো রিজনিংয়ে থাকবে 25 নম্বর, সময় থাকবে কিন্তু 1 ঘন্টা। নেগেটিভ মার্কিং আছে, 4টি প্রশ্ন ভুলে উত্তর জন্য কিন্তু প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা যাবে। এই জায়গায় কিন্তু একটা মাইনাস পয়েন্ট, এই যে 4টি ভুলের জন্য এই যে 1 নম্বর কাটা যাবে। তো এই জায়গাটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা জেনে বুঝে তবেই কিন্তু প্রশ্নের উত্তর দেবেন। আপনার কিন্তু জানা জিনিস কিন্তু আপনি জানেন এমন প্রশ্নের উত্তর দিলেন 1 নম্বর পাবেন, কিন্তু আপনি যদি ভুল 4টি প্রশ্নের উত্তর দেন তাহলে কিন্তু আপনার সেই নম্বরটা কেটে যাবে। অতএব আপনি অযথা আপনি যেটা জানেন না সেটা যেন আপনি চেষ্টা করবেন না যে এটা গেস করে আমি এটার উত্তর করবেন না, এটা করবেন না। তারপরে দেখুন প্রশ্ন হবে বাংলা ও নেপালি ভাষায়। এই পরীক্ষা ঠিক যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা তেমনই এক সেট প্রশ্ন তৈরি করছেন রাজ্য সরকারের মূল্যায়ন পর্ষদ কর্মরত নুরুল ইসলাম। তো এই নুরুল ইসলাম স্যারের কিন্তু আমি যে প্র্যাকটিস সেটগুলো করাই খুবই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট, এবং ইনিই কিন্তু একমাত্র সাজেস্টমূলক একটা প্র্যাকটিস সেট তৈরি করেন কর্মসংস্থান পত্রিকায়। অন্যান্য স্যারেরাও কিন্তু খুব ভালো প্র্যাকটিস সেট তৈরি করেন। তো এনাদের মানে কর্মসংস্থান, কর্মক্ষেত্র, কর্মসংস্কৃতির যে প্র্যাকটিস সেটগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু খুবই সাজেশনমূলক যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে। এখন এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষার প্র্যাকটিস সেট। এখানে যে নুরুল ইসলাম স্যারের যে প্র্যাকটিস সেটটা, এই প্র্যাকটিস সেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ নুরুল ইসলাম স্যারের প্রত্যেকটা প্র্যাকটিস সেট আমি দেখেছি খুবই গুরুত্বপূর্ণ। ইনি অনেক সাজেশনমূলক প্রশ্ন তৈরি করেন। চলুন আমরা সরাসরি চলে যাই জেনারেল স্টাডিজের প্রথম প্রশ্ন কী আছে। তো জেনারেল স্টাডিজের প্রথম প্রশ্ন 11 দাগের প্রশ্ন। তো 11 দাগের প্রথম প্রশ্ন আছে, সম্প্রতি ব্রিক্স নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর সদস্য হিসেবে যোগ দিয়েছে কোন দেশ? নাইজেরিয়া, মোলডোভা, মিশর আর আন্দোরা। তো
তো এখানে এই ব্রিক্স নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর সদস্য হিসেবে যোগ দিয়েছে কিন্তু মিশর। এটা হচ্ছে আপনার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু এই প্রশ্নটা। তো মিশর হবে সঠিক উত্তর, সিদ্ধাক। আমরা 12 দাগের প্রশ্ন দেখব। ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন ভারতের কোথায় অবস্থিত? কলকাতা, হায়দ্রাবাদ, গুজরাট, চেন্নাই। তো এখানে যে প্রশ্নটা আছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন ভারতের কোথায় অবস্থিত? তো এটা কিন্তু ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন এটা কিন্তু হায়দ্রাবাদে অবস্থিত। বিদ্যাক হবে সঠিক উত্তর। এখন ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশনটা কী জিনিস? ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন অর্থাৎ NIN এর কিন্তু সম্পূর্ণ নাম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন। এটা কিন্তু 1958 সালে প্রতিষ্ঠিত হয়েছিল হায়দ্রাবাদে। আর সেটা প্রতিষ্ঠিত করেছিলেন কে? স্যার ম্যাক ক্যারিসন। কয়জফলা আকার রয়স্যি, স্যার ম্যাক ক্যারিসন। ইনি কিন্তু 1958 সালে এই NIN প্রতিষ্ঠিত করেছিলেন। এখন আমরা জানলাম ন্যাশনাল ইনস্টিটিউট NIN এর প্রতিষ্ঠাতা হচ্ছে ম্যাক ক্যারিসন। আর সঙ্গে আরেকটু জানবো, এটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন, এটি হায়দ্রাবাদে অবস্থিত। এখন এই ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন ভারতে এইটার কাজ কী? ভারতে NIN এর কাজ কী? তো NIN হলো ভারতীয় জনস্বাস্থ্য, বায়োটেকনোলজি এবং অনুবাদমূলক গবেষণার কেন্দ্র। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আমরা চলে যাব 13 দাগের এই প্রশ্নে। রেডিও কার্বন ডেটিং এর আবিষ্কারক কে? এখানে আছে উইলার্ড লিবি, জে থমসন, অ্যান্ডারসন, স্যাডউইক। তো এখানে রেডিও কার্বন ডেটিং আবিষ্কর্তা হচ্ছে উইলার্ড লিবি, অর্থাৎ এর সঠিক উত্তর উইলার্ড লিবি। এখন রেডিও কার্বন ডেটিং এটা কী জিনিস? শিকাগো বিশ্ববিদ্যালয়ে 1940-এর দশকের শেষের দিকে উইলার্ড লিবি এই পদ্ধতিটা তৈরি করেছিলেন, যিনি 1960 সালে তার কাজের জন্য রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন। আর বায়ুমণ্ডলের নাইট্রোজেনের সাথে মহাজাগতিক রশ্মির অন্তঃসংযোগ কারণে বায়ুমণ্ডলের রেডিও কার্বন অবিচ্ছিন্নভাবে গঠিত হওয়ার উপর ভিত্তি করে তৈরি করা হয়। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। তো এটা কিন্তু 1940 সালে তৈরি করা হয় রেডিও কার্বন। কে তৈরি করেন? এখানে উইলার্ড লিবি। আর এই উইলার্ড লিবি এর জন্য কিন্তু 1960 সালে উনি নোবেল পুরস্কার পান। উইলার্ড লিবি এর দেখাবে এর সঠিক উত্তর। 14 দাগের প্রশ্নে চলে যাব। কোন রাজা কালিদাসের মালবিকাগ্নিমিত্রম নাটকের নায়ক রূপে পরিচিত? পুষ্যমিত্র, দেবভূতি, অগ্নিমিত্র, বাসুদেব। তো এখানে 14 দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অগ্নিমিত্র, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। আমরা পরের প্রশ্নে চলে যাব। 15 দাগের প্রশ্ন আছে, আন্তর্জাতিক নীলনদটি কোন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়নি? সুদান, বুরুন্ডি, রুয়ান্ডা, ইথিওপিয়া। তো এখানে দেখুন এই সুদান, বুরুন্ডি, রুয়ান্ডা এরকম দেশসহ 11টা দেশের মধ্য দিয়ে কিন্তু এই আন্তর্জাতিক নীলনদ কিন্তু গেছে। নীলনদের দৈর্ঘ্য কত? তো আপনারা অবশ্যই জানেন 6,650 কিমি। তা 6,650 কিমি দীর্ঘ নীলনদ কিন্তু এই সুদান, বুরুন্ডি, রুয়ান্ডা সহ আরও 11টা দেশের মধ্যে গেছে। এখানে যে উত্তরটা চেয়েছে আপনার, আন্তর্জাতিক নীলনদটি কোন দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়নি, এর সঠিক উত্তর হবে কিন্তু ইথিওপিয়া। ডিদ্দাক হবে সঠিক উত্তর, ইথিওপিয়ার মধ্যে যায়নি। তাহলে গেছে কোন কোন দেশের মধ্যে? সুদান, বুরুন্ডি, রুয়ান্ডা। এরকম আমি কিন্তু বারবার বলছি, এই যে দেশগুলো আছে এই দেশ সহ কিন্তু 11টা দেশের মধ্যে দিয়ে কিন্তু এই নীলনদটা প্রবাহিত হয়েছে। তো সেখানে যদি সুদান, বুরুন্ডি আর রুয়ান্ডা না দিয়ে অন্য কিছু থাকে তাহলে আপনারা কী করবেন? তাহলে বাকি 8টা দেশের নামও আমার জানতে হবে। সেই 8টা দেশের নাম কি হবে? গণতান্ত্রিক প্রজাতন্ত্রী কঙ্গো, তানজানিয়া, তারপরে আছে উগান্ডা, কেনিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া, দক্ষিণ সুদান এবং মিশর। এই দেশগুলির মধ্য দিয়ে কিন্তু এই নীলনদটি গেছে। 6,650 কিমি দৈর্ঘ্য নীলনদ। যদি আমরা মাইলে ধরি তাহলে বলতে পারি 4,130 মাইল। 4,130 মাইল। আর দৈর্ঘ্য হিসেবে বলি তাহলে 6,650 কিমি। 6,650 কিমি দৈর্ঘ্য। আর যদি আমরা কিমিতে বলি 6,650 কিমি দৈর্ঘ্য। আর যদি আমরা মাইলে বলি তাহলে 4,130 মাইল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই সুদান, বুরুন্ডি এবং রুয়ান্ডা সহ যে দেশগুলোর নাম বললাম আপনার জন্য অবশ্যই মনে রাখবেন। ডিদ্দাক হবে সঠিক উত্তর, কারণ ইথিওপিয়ার মধ্য দিয়ে কিন্তু এই নীলনদটা যায়নি। 16 দাগের প্রশ্ন আমরা দেখব। 16 দাগের যে প্রশ্নটা আছে, 2026 সালে কমনওয়েলথ গেমস এর আসর বসবে কোন শহরে? ভিক্টোরিয়া, সাউটোম, প্যারিস, ভিলনিয়াস। তো এখানে 16 দাগের সঠিক উত্তর কী হবে? তো আপনারা অবশ্যই ইতিমধ্যেই জানেন কমনওয়েলথ গেমস হবে কিন্তু অস্ট্রেলিয়ায়। 2026 সালে যে কমনওয়েলথ গেমস হবে সেইটা কিন্তু 2026 সালে কমনওয়েলথ গেমস হবে কিন্তু অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ায় কিন্তু 2026 সালের কমনওয়েলথ গেমস হবে। এখন প্রশ্ন এখানে কিন্তু বলেছে 2026 সালে কমনওয়েলথ গেমসে আসর বসবে কোন শহরে। আপনার পড়া আছে কি অস্ট্রেলিয়ায় কিন্তু এই কমনওয়েলথ গেমসের আসর বসবে 2026 সালে। অপশানে দেখুন অস্ট্রেলিয়া নেই, তাহলে অস্ট্রেলিয়ার কোথায় বসবে? তো অস্ট্রেলিয়ার কিন্তু এই অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে কিন্তু এই কমনওয়েলথ গেমসের আসর বসবে 2026 সালে। তো এর দাগ হবে সঠিক উত্তর। এসবগুলো কিন্তু কোনো চ্যানেল আপনাকে বলবে না, জাস্ট আপনারা ভালো করে বুঝুন এবং প্রশ্নের উত্তরগুলো ঠিক করে পড়ুন এবং চ্যানেলের দিকে নজর রাখুন, আপনি অনেক তথ্য কিন্তু পাবেন। এরকম সহজে শর্টকাট টিপস এবং ট্রিক্স পেতে অবশ্যই চ্যানেলের দিকে নজর রাখবেন। কারণ জেনারেল স্টাডিজ শুধু পড়লেই হবে না, জেনারেল স্টাডিজ প্রশ্ন উত্তর মুখস্থ করলাম হবে না, আপনাকে যে প্রশ্নটা দেবে সেই প্রশ্নের আগে পিছিয়ে প্রশ্ন আপনাকে জানতে হবে, বুঝতে হবে, তাহলে কিন্তু জেনারেল স্টাডিজটা মনে থাকবে এবং সেটা কিন্তু আপনার পক্ষে সহজসাধ্য হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে কিন্তু 2026 সালে কমনওয়েলথ গেমস হবে। তাহলে আমরা এখানে বলতে পারি অস্ট্রেলিয়ায় কি আর কখনো হয়েছে? না, এই 2026 সালে হবে না, অস্ট্রেলিয়ায় কিন্তু এর আগে হয়েছে। সেগুলো কোন কোন সময় হয়েছে আপনাদের সে ডিটেলসটাও আমি দিচ্ছি। এর আগে 2006 সালে হয়েছিল অস্ট্রেলিয়ার মেলবর্নে, আয়োজন করেছিল অস্ট্রেলিয়ার মেলবর্নে কিন্তু এই কমনওয়েলথ গেমসের আসর বসে 2006। 2018 সালে কোথায় হয়? অস্ট্রেলিয়ার ইথিওপিয়া 2018 কমনওয়েলথ গেমস বসে কিন্তু অস্ট্রেলিয়ার ইথিওপিয়াতে। 2022 কোথায় বসে? 2022 কিন্তু ইংল্যান্ডে হয়। ইংল্যান্ডের কোথায় হয়? ইংল্যান্ডের কিন্তু বার্মিংহামে কিন্তু কমনওয়েলথ গেমস আসর বসে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো 2026 সালে কমনওয়েলথ গেমস এর আসর কোন শহরে বসবে? তো ভিক্টোরিয়া শহরে বসবে। দেশের নাম অস্ট্রেলিয়া। আমরা চলে যাব পরের প্রশ্নে, 17 দাগের প্রশ্নে। প্রথম গ্র্যামি পুরস্কার জয়ী ভারতের মহিলা কে? এখানে প্রথম গ্র্যামি পুরস্কার জয়ী ভারতীয় মহিলাকে আপনাকে বলতে হবে। প্রথমে এর দাগ আছে অনুষ্কা শঙ্কর, অমৃতা প্রীতম, নীরজ ভ্যানট আর সিবি মুথুসমা। তো এখানে যেটা আছে এর মধ্যে এর সঠিক উত্তর আশা করি নেই। গ্র্যামি পুরস্কার, এই গ্র্যামি পুরস্কার দেওয়া হয় কিন্তু কোথা থেকে? আগে আমরা এই গ্র্যামি পুরস্কার সম্পর্কে জেনে নিই, তারপরে যে আমরা উত্তর খুঁজব। গ্র্যামি অ্যাওয়ার্ড বা শুধু গ্র্যামি, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গীত ব্যবসায় অসাধারণ অর্জন উপলব্ধি করার জন্য রেকর্ডিং একাডেমি দ্বারা পরিবর্তিত একটি সম্মান এই গ্র্যামি অ্যাওয়ার্ড। এই গ্র্যামি অ্যাওয়ার্ডের অপর নাম কিন্তু ইন্ডিয়ান গ্লোবাল অ্যাওয়ার্ডও বলা হয়। এখানে বলছে গ্র্যামি অ্যাওয়ার্ড পুরস্কার জিতেছেন কোন মহিলা। তো এখানে যে উত্তরগুলো অপশানগুলো আছে তাতে কিন্তু আপনার সঠিক উত্তরটা দেওয়া নেই, তো সম্ভবত এখানে উত্তরটা ভুল দেওয়া আছে। প্রথম গ্র্যামি পুরস্কার জয়ী ভারতীয় মহিলা হলেন তানভি শাহ কিন্তু এর সঠিক উত্তর হবে। প্রথম গ্র্যামি পুরস্কার জয়ী ভারতীয় মহিলা হচ্ছে তানভি শাহ। এনার বাড়ি কোথায়? এনার তামিলনাড়ুর বাসিন্দা। ইনি হচ্ছে তামিলনাড়ুর বাসিন্দা। তামিলনাড়ুর একজন গায়ক হচ্ছে তানভি শাহ, ইনি কিন্তু তামিলনাড়ুর বাসিন্দা। এনার জন্ম কিন্তু 1 ডিসেম্বর 1985। তানভি শাহর জন্ম তামিলনাড়ুতে 1 ডিসেম্বর 1985-তে এনার জন্ম। তানভি শাহ ইনি একজন ভারতীয় গায়ক এবং গীতিকার। ইনি কিন্তু হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় গান করেন তানভি শাহ। এছাড়াও তিনি কিন্তু স্পেনীয় ভাষায়, ফ্রান্স ভাষায় ইত্যাদি রোমানীয় ভাষা ছাড়াও কিন্তু আরবি ভাষাতেও ইনি অনেক গান করেছেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই প্রথম গ্র্যামি পুরস্কার জয়ী ভারতীয় মহিলা হবে তানভি শাহ। এখানে যে অনুষ্কা শঙ্কর আছে, এই যে অনুষ্কা শঙ্কর, এনার কিন্তু জন্ম 1981 সালে। ইনি একজন সেতারবাদক এবং একজন গায়ক। ইনি হচ্ছেন পণ্ডিত রবিশঙ্করের কন্যা এই অনুষ্কা শঙ্কর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে 17 দাগের সঠিক উত্তর হবে কিন্তু তানভি শাহ। এখানে আর কোনোটা কিন্তু এর উত্তর হবে না। আমরা 18 দাগের প্রশ্ন দেখব। 18 দাগের প্রশ্ন আছে ভাগোরিয়া ভারতের কোন রাজ্যের জনপ্রিয় উৎসব? উত্তরপ্রদেশ, গোয়া, উত্তরাখণ্ড আর মধ্যপ্রদেশ। এই যে ভাগোরিয়া ভারতের কোন রাজ্যের জনপ্রিয় উৎসব? তো এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশের উৎসব হচ্ছে ভাগোরিয়া। এখন এই ভাগোরিয়া উৎসবটা কী জিনিস? তো এইটা একটু আপনাদের একটু বলে রাখি, ভাগোরিয়া উৎসবটা কী জিনিস আপনারা একটু শুনে রাখুন। এটা কিন্তু মধ্যপ্রদেশের উৎসব। এখন এই ভাগোরিয়া উৎসবটা হলো মধ্যপ্রদেশের আদিবাসী উৎসব। এটি হোলি উৎসবের আগে মার্চ মাসে কিন্তু পালিত হয়। এই উৎসবের সময় অল্প বয়সী ছেলে মেয়েদের সঙ্গী বেছে নিয়ে পালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। তারা পারস্পরিক সম্মতির পর স্বামী স্ত্রী হিসাবে গৃহীত হয়।
তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ভাগোরীয় উৎসবটা কী জিনিস। এইরকম ছোট ছোট্ট ঘটনাবহুল প্রশ্নের উত্তর এবং সমাধান একমাত্র আর এডুকেশন স্কুল আপনাদের সামনে তুলে ধরছে। আর এডুকেশন স্কুল দেখুন, অবশ্যই আপনার সুফল আসবেই আসবে। 18 দাগের প্রশ্ন আমরা দেখলাম, এর সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ। এর সাথে সাথে আরও কিছু উৎসব যদি আপনারা দেখতে চান তাহলে দেখতে পারেন। আমি আপনাদের তার জন্য দেখাচ্ছি, দেখুন ভাগোরীয় উৎসব যেহেতু মধ্যপ্রদেশের, তাহলে মধ্যপ্রদেশে আরও কিছু উৎসব আছে, এছাড়া উত্তরপ্রদেশের উৎসব আছে, গোয়ার উৎসব আছে, উত্তরাখণ্ডের উৎসব আছে। আমরা কিছু উৎসবের তালিকা আপনাদের সামনে তুলে ধরছি। এখানে দেখুন রাজ্য, আর এখানে দেখুন উৎসব। অন্ধ্রপ্রদেশের উৎসব আছে উগাদি ও ব্রহ্মোৎসব। অরুণাচল প্রদেশের উৎসব আছে লোসার উৎসব, রে উৎসব, ড্রি উৎসব আর মোপিন। আসামের উৎসব আছে বিহু, আম্বুবচী উৎসব। এখানে আছে বিহারের উৎসব হচ্ছে ছট পূজা ও বিহুলা। ছত্তিশগড়ের উৎসব হচ্ছে মাঘী পূর্ণিমা। আমরা পরের রাজ্যে দেখব কোন উৎসব পালন করা হয়। এখানে দেখুন গোয়ায় আছে মান্দ ও কার্নিভাল। গুজরাটে আছে নবরাত্রি, জন্মাষ্টমী, উত্তরায়ণ, কুশ উৎসব। তারপরে হিমাচল প্রদেশে কী কী উৎসব হয় দেখুন, রাখাদুমিনী, গোচি উৎসব। হরিয়ানায় হয় বৈশাখী উৎসব। জম্মু ও কাশ্মীরে হচ্ছে কি হরনবমী, ছড়ি, বাহুমেলা আর দশমোচে। তারপরে ঝাড়খণ্ডের উৎসব কী আছে, ঝাড়খণ্ডে এখানে উৎসব আছে দেখুন করম উৎসব আর হোলি, রোহিণী, টুসু। এরকম বিভিন্ন রাজ্যে বিভিন্ন উৎসব আছে। এখন এইসব রাজ্যের এইসব উৎসবগুলো আপনাদের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষায় কিন্তু বিভিন্ন রাজ্যের থেকে কিন্তু উৎসবগুলো পড়ে। এই যে আমি লেখাটা আপনাদের দেখাচ্ছি, এর পিডিএফ যদি আপনারা চান তাহলে অবশ্যই আপনারা আমাকে ফোন করে নিতে পারেন। ফোন নম্বর অবশ্যই দেবো, তার আগে এই লিস্টটা আমরা আগে পড়ে নিই, তারপরে যে আপনাদের ফোন নম্বর সহ অন্যান্য কথাগুলো বলছি। এখানে দেখুন আছে কেরালা। এখানে কেরালার উৎসব কি ওনাম আর বিহু। দেখুন এইসব কিন্তু এই রকম প্রশ্ন কিন্তু আপনাদের পড়ে সবসময়। ওনাম উৎসব এটি কোথাকার উৎসব, তো এটা কেরালার উৎসব। আশা করি আপনারা বুঝতে পারছেন এরকম প্রশ্ন কিন্তু এরকম ইম্পর্টেন্ট উৎসব কিন্তু আপনাদের পরীক্ষায় পড়ে। আমরা লাদাখ এই রাজ্যের উৎসবটা দেখব, লোসার উৎসব আর হেমিস। মধ্যপ্রদেশের আছে লোক রং উৎসব, তেজাজি আর খাজুরাহো। মেঘালয়ের কি আছে খাসি আর ওঙ্গালা। মহারাষ্ট্রের উৎসব গণেশ উৎসব, গুড়ি পড়বা। মণিপুরের উৎসব হচ্ছে ওয়াংসাং, পোরাক, চান্ডাং, কট। নাগাল্যান্ডের উৎসব হচ্ছে হর্নবিল উৎসব আর মোয়াটিসু উৎসব। উড়িষ্যার উৎসব হচ্ছে রথযাত্রা, নুকাইহাই, রাস পর্ব। পাঞ্জাবের উৎসব হচ্ছে লোহড়ি, বৈশাখী। রাজস্থানের গঙ্গৌর, ব্রুন্দি। আর সিকিমের উৎসব হচ্ছে দেখুন লোসার উৎসব, সাগাদাওয়া। তামিলনাড়ুর উৎসব হচ্ছে পোঙ্গাল, জালিকাটু। তেলেঙ্গানার বোনালু, বাথুকাম্মা। 27 নম্বরে যে রাজ্যটা আছে সেটা হচ্ছে ত্রিপুরার উৎসব হচ্ছে খার্চি পূজা। উত্তরাখণ্ডের উৎসব হচ্ছে গঙ্গা দশেরা। উত্তরপ্রদেশের উৎসব হচ্ছে রামনবমী, নবরাত্রি, গঙ্গা মহোৎসব। পশ্চিমবঙ্গের উৎসব হচ্ছে দুর্গাপূজা, দোল পূর্ণিমা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা কিন্তু আবার প্রশ্নে ফিরে এলাম। তো এই ভাগোরীয় উৎসব হয় মধ্যপ্রদেশে, এর সাথে সাথে কিন্তু আরও উৎসব কোন রাজ্যে কোন উৎসব হয় আমরা দেখে নিলাম। বিভিন্ন রাজ্যের উৎসবের যে লিস্টটা আপনাকে দেখালাম, এটা যদি আপনারা পিডিএফ আকারে পেতে চান, এছাড়াও আপনি যদি পিডিএফ সংক্রান্ত যে কোনো বিষয়ে কথা বলতে চান, তাহলে আপনি সরাসরি কথা বলতে পারেন 85 39 82 506 এই নম্বরে আপনি ফোন করতে পারেন। তবে সবসময় ফোন করবেন না, রাত 10টা থেকে 11টার মধ্যে ফোন করবেন। রাত 10টা থেকে 11টার মধ্যে আপনি সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারেন। আপনাদের যাবতীয় সমস্যার সমাধান আমরাই দেব। আপনি দেখছেন আর এডুকেশন স্কুল। আপনারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ এক চান্সে কীভাবে পাস করতে পারবেন তার বিভিন্ন রকম টিপস এবং ট্রিক্স আমরাই আপনাকে দেব। তার জন্য চাই আপনাকে কন্ট্যাক্ট করা। তো কন্ট্যাক্ট করবেন এই নাম্বারে। অবশ্যই সব বিষয়ে কথা বলার জন্য আপনি এই নাম্বারে ফোন করতে পারেন। আমরা এবার পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন দেখব কী আছে। এখানে 19 দাগের প্রশ্ন আছে, কার সময়ে প্রথম মিউনিসিপ্যালিটি বিল পার্লামেন্ট উপস্থিত হয়। এখানে আছে পিভি নরসিংহ রাও, অটল বিহারী বাজপেয়ী, দেবেগৌড়া, মনমোহন সিং। তো এখানে যে প্রশ্নগুলো যে অপশানটা আছে তার মধ্যে কিন্তু এই পিভি নরসিংহ রাও এর সময় কিন্তু এই প্রধানমন্ত্রী ছিলেন পিভি নরসিংহ রাও। এনার সময় কিন্তু এই যে প্রথম মিউনিসিপ্যালিটি বিল পার্লামেন্ট উত্থাপিত হয়। এর দাগ হবে সঠিক উত্তর, পিভি নরসিংহ রাও। আমরা 20 দাগের প্রশ্নে চলে যাব। থর মরুভূমি অঞ্চলে প্রবাহিত স্থানীয় বায়ু কোনটি। এখানে আছে লু, আধি, সাইমুন আর চিনুক। তো এর সঠিক উত্তর হবে কিন্তু আধি। আধি হচ্ছে থর মরুভূমি অঞ্চলে প্রবাহিত স্থানীয় বায়ু। এখানে বিদ্যাক হবে সঠিক উত্তর। এই আদিটা কি, আদি হচ্ছে ধূলিঝড় হচ্ছে আদি। থর মরুভূমিতে
মানে থর মরুভূমি অঞ্চলে কিন্তু স্থানীয়ভাবে এইটা কিন্তু প্রবাহিত হয় ধূলিঝড়, তাকে বলা হয় আধি। বিদ্যাঘবের সঠিক উত্তর। আমরা 21 দাগের প্রশ্নে চলে যাব। কোন সুলতান মুন হিয়ান নামক গুপ্তচর নিয়োগ করেছিলেন? এখানে আছে ইলতুৎমিশ, বলবন, আলাউদ্দিন খলজি আর সিকান্দার লোদি। তো এখানে দেখুন আলাউদ্দিন খিলজি কিন্তু এর সঠিক উত্তর, সিদ্ধাঘবের সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 22 দাগের প্রশ্নে চলে যাব। তৃতীয়বার কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন পেমা খান্ডু? রাজস্থান, হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ আর সিকিম। তো এটা কিন্তু আজকে 3বার, এখানে বলছে তৃতীয়বারের জন্য কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন পেমা খান্ডু। তো নাম আপনার ভুলবে না, কারণ আমি এখান থেকে 5 বছর আগেও কিন্তু পড়ে এসেছি। হ্যাঁ, এই যে অরুণের প্রেম, এরকম একটা বিষয়, অরুণের প্রেম, অর্থাৎ অরুণাচলের মুখ্যমন্ত্রীর নাম কিন্তু পেমা খান্ডু। এই দেখুন অরুণাচল প্রদেশ, সিদ্ধাঘবে সঠিক উত্তর। অরুণাচল প্রদেশের কিন্তু মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখব কী আছে। এখন এখানে 23 দাগের প্রশ্ন আছে, দেখুন গ্রাম সভার বার্ষিক সভা অধিবেশন হয় কোন মাসে? অক্টোবর, নভেম্বর, আগস্ট, ডিসেম্বর। এখানে বলছে গ্রাম সভার বার্ষিক সভা অধিবেশন হয় কোন মাসে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু ডিসেম্বরে। ডিদ্দাগ হবে সঠিক উত্তর। গ্রাম সভার বার্ষিক অধিবেশনে কোন মাসে? ডিদ্দাগ হবে সঠিক উত্তর, ডিসেম্বরে কিন্তু এর সঠিক উত্তর। আমরা 24 দাগের প্রশ্নে চলে যাব। এবছর প্যারিস অলিম্পিক এর উদ্বোধন অনুষ্ঠানে ভারতের কে মশাল বহন করবেন? প্যারিস অলিম্পিকের উদ্বোধন অনুষ্ঠানে ভারতের কে মশাল বহন করবেন? এখানে আছে জয় শাহ, অভিনব বিন্দ্রা, প্রদীপ নারওয়াল আর জসপ্রীত বুমরা। তো এখানে বলছি কিন্তু প্যারিস অলিম্পিক এর উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের কে মশাল বহন করবেন? আপনারা জানেন অবশ্যই প্যারিস অলিম্পিক কিন্তু আর 2 দিন পরেই কিন্তু শুরু হচ্ছে, কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গেছে এবং বেশি দিন আর নেই। কবে হবে? 2024 সালে প্যারিস অলিম্পিক শুরু হবে। 2024 সালে কিন্তু শুরু হতে চলেছে প্যারিস অলিম্পিক। কোন দিন থেকে কোন দিন পর্যন্ত? 26শে জুলাই থেকে কিন্তু 11ই আগস্ট চলবে। AUG 26শে জুলাই থেকে কিন্তু 11ই আগস্ট পর্যন্ত এই প্যারিসে অলিম্পিক চলবে। এরপরে 28শে আগস্ট থেকে 28শে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু প্যারা অলিম্পিক হবে, প্যারা অলিম্পিক। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, প্যারিসে অলিম্পিক শুরু হচ্ছে কিন্তু 2024 সালের, মানে অর্থাৎ এই সালের 26শে জুলাই থেকে কিন্তু 11ই আগস্ট পর্যন্ত। এই কিন্তু এটা জুন চলছে, সামনে জুলাই কিন্তু এই প্যারিসে অলিম্পিক হবে। আর এর উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের কে মশাল বহন করবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অভিনব বিন্দ্রা। অভিনব বিন্দ্রা কিন্তু এই প্যারিস অলিম্পিক উদ্বোধন অনুষ্ঠানে ভারতের মশাল বহন করবে, অভিনব বিন্দ্রা। এখন এই অভিনব বিন্দ্রা কে? তো অভিনব বিন্দ্রা হচ্ছে ভারতীয় একজন শুটার, 10 মিটার এয়ার রাইফেলে কিন্তু ইনি প্রতিদ্বন্দ্বী করে থাকেন। এয়ার রাইফেলে কিন্তু ইনি প্রতিদ্বন্দ্বী করে থাকেন। 10 মিটার এয়ার রাইফেলে কিন্তু এই অভিনব বিন্দ্রা প্রতিদ্বন্দ্বী করে থাকেন। তো ভারতে তো অনেক শুটার আছে, তো আমরা অভিনব বিন্দ্রা স্পেশাল হিসাবে কেন আমরা স্পেশাল হিসেবে দেখছি? ইনি ভারতে তো অনেক শুটার আছে, তা কেন আমরা অভিনব বিন্দ্রার নাম এখানে স্পেশাল হিসেবে দেখছি? কারণ ইনি কিন্তু 2008 সালে অলিম্পিক গেমসে ইনি কিন্তু প্রথম ভারতীয় যিনি কিন্তু একক প্রচেষ্টায় স্বর্ণপদক জিতেছিলেন 2008 সালের অলিম্পিকে। সেজন্য আমরা কিন্তু এনাকে কিন্তু সেজন্য কিন্তু আমরা সেখান থেকে কিন্তু আমরা এনাকে চিনি, অভিনব বিন্দ্রা। ইনি একজন ভারতীয় শুটার যিনি আমাদের 2008 সালে অলিম্পিকে স্বর্ণপদক এনে দিয়েছিলেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে 2014 সালে ইনি কিন্তু এশিয়ান গেমসেও আবার স্বর্ণপদক জেতেন 2014 সালে অভিনব বিন্দ্রা। এখন এই অভিনব বিন্দ্রা হচ্ছে একজন ভারতীয় শুটার। তো এনার জন্ম 28শে সেপ্টেম্বর 1982 সালে। 1982 সালের 28শে সেপ্টেম্বর অভিনব বিন্দ্রার জন্ম। কোথায় জন্ম? এনার বাড়ি হচ্ছে উত্তরাখণ্ডের কোথায়? উত্তরাখণ্ডের দেরাদুন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সমস্ত ডিটেলসটাই কিন্তু আমি বলে দিলাম। 25 দাগের প্রশ্নে চলে যাব। রাজ্য প্ল্যানিং বোর্ডের সভাপতি নির্বাচিত করেন কে? রাজ্যপাল, হাইকোর্টের প্রধান বিচারপতি, মুখ্যমন্ত্রী আর অধ্যক্ষ। তো এখানে 25 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 25 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধার্থ, মুখ্যমন্ত্রী। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা 26 দাগের প্রশ্নে চলে যাব। কোষের সুগার ফ্যাক্টরি কোনটি? এখানে আছে পেকটিন, অটোলাইটিক, ক্লোরোপ্লাস্ট আর নিউক্লিয়াস। তো এখানে অবশ্যই এই যে সুগার ফ্যাক্টরি, এটা বলা হয় ক্লোরোপ্লাস্টকে। 26 দাগের সঠিক উত্তর হবে ক্লোরোপ্লাস্ট। কোষের সুগার ফ্যাক্টরি বলে, ক্লোরোপ্লাস্টকে সুগার ফ্যাক্টরি বলা হয়। আমরা পরের প্রশ্নে চলে যাব।
27 দাগের প্রশ্ন দেখব। 27 দাগের যে প্রশ্নটা আছে, খুব সুন্দর একটি প্রশ্ন আছে। কলঙ্ক নাটকটির রচয়িতা কে? বিজন ভট্টাচার্য, উৎপল দত্ত, দীনবন্ধু মিত্র, রবীন্দ্রনাথ ঠাকুর। তো এই যে কলঙ্ক, এই কলঙ্ক নাটকটা কোন পরিপ্রেক্ষিতে হয় সেটা আপনাদের আগে বলি, তারপর এর রচয়িতাকে আমি অবশ্যই বলে দেবো। কলঙ্ক নামক এই যে কলঙ্ক, এই কলঙ্ক নাটকটি, এই কলঙ্ক নামক নাটকটি একটি একাঙ্ক নাটক, যেটি কিন্তু তৈরি হয়েছিল বাঁকুড়ার প্রত্যন্ত অঞ্চলের আদিবাসী সাঁওতালদের আশা নিরাশা তাড়িত জীবনের পটভূমিতে রচিত হয়েছিল এই কলঙ্ক নাটকটি। আর এই নাটকটির রচয়িতাকে? তো এই নাটকটির রচয়িতা হচ্ছে বিজন ভট্টাচার্য। এর দাগ হবে সঠিক উত্তর। 1946 সালে বিজন ভট্টাচার্য গণনাট্য সংঘ থেকে পদত্যাগ করেন এবং 1950 সালে গড়ে তোলেন ক্যালকাটা থিয়েটার। তারপরেই কিন্তু এই কলঙ্ক নাটকটি রচনা করেন। তো এর কলঙ্ক নাটকের রচয়িতা হচ্ছে বিজন ভট্টাচার্য। 28 দাগের প্রশ্ন আছে, সর্বভারতীয় শান্তি পরিষদের প্রতিষ্ঠাতা কে? সত্যভক্ত, হজরত মোহানি, সাইফুদ্দিন কিচলু, মুন্সি প্রেমচাঁদ। এই প্রশ্নটা আমি অনেক জায়গায় অনেক প্র্যাকটিস সেটে করিয়েছি। সর্বভারতীয় শান্তি পরিষদের প্রতিষ্ঠাতা হচ্ছে সাইফুদ্দিন কিচলু। সাইফুদ্দিন কিচলু এর সঠিক উত্তর। সিদ্ধাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 29 দাগের প্রশ্ন দেখব। ডানকান প্যাসেজটির অবস্থান কোন দুটি দ্বীপের মধ্যে হয়? সাউথ ও লিটল আন্দামান, কার ও লিটল নিকোবর, নর্থ ও মিডল আন্দামান, কোনোটি নয়। দেখুন, আপনাদের একটা কথা আপনি বলে রাখি, আমরা যে প্রতি সপ্তাহে যে কর্মসংস্থান, কর্মক্ষেত্র, কর্মসংস্কৃতি, এই প্র্যাকটিস সেটগুলো আপনাদের সামনে নিয়মিত সমাধান করে তুলে ধরছি, আপনারা ক্লাসগুলো মিস করবেন না। কারণ সব প্রশ্নের সাথে ট্রাস্ট থাকুন, দেখবেন আপনার উপকারে আসবেই। এই যে প্রশ্ন 29 দাগের প্রশ্ন, আগের সপ্তাহে কর্মক্ষেত্র থেকে যে প্র্যাকটিস সেটটা আমরা করেছি তারতে কিন্তু এই প্রশ্নটা ছিল। অর্থাৎ এখান থেকে 3 দিন আগে আপনি যদি জেনারেল স্টাডিজের প্র্যাকটিস সেটটা দেখেন, তাহলে কিন্তু সেই প্র্যাকটিস সেটে এই প্রশ্নটা ছিল। আজকে দেখুন ঘুরে ফিরে আবার চলে এসেছে। সেখানে ছিল কিন্তু দক্ষিণ এবং ক্ষুদ্র আন্দামানের মধ্যে। এখানে কথাটা দেখুন কি ফাইন করে লেখা আছে, সাউথ ও লিটল আন্দামান। তার মানে কি, ওখানে ছিল দক্ষিণ এবং ক্ষুদ্র আন্দামান, এখানে আছে সাউথ ও লিটল আন্দামান। তাহলে আপনি প্রশ্নের সাথে সবসময় কী করবেন, প্রশ্নের সাথে সবসময় টাচে থাকুন, দেখবেন আপনার সুফল আসবেই আসবে, কেউ আটকাতে পারবে না। আর এডুকেশন স্কুল আপনাদের জন্য যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, আপনারা একটু ধরার চেষ্টা করুন, অবশ্যই আপনারা সুফল পাবেন। তো এখানে 29 দাগের যে প্রশ্নটা আছে, ডানকান প্যাসেজটির অবস্থান কোন দুটি দ্বীপের মধ্যে? তো এখানে এর দাগ হবে সঠিক উত্তর, সাউথ ও লিটল আন্দামানের মধ্যে, অর্থাৎ দক্ষিণ ও ক্ষুদ্র আন্দামানের মধ্যে কিন্তু এই ডানকান প্যাসেজটি অবস্থিত। আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন কত দাগ? 30 দাগের প্রশ্নে চলে যাব। 30 দাগের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে 2023 সালে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স এ ভারতের স্থান কত? 107, 116, 111, 129। তো এখানে 30 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর অবশ্যই সঠিক উত্তর হবে 111, অর্থাৎ 111। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ভারতের স্থান হচ্ছে 111। আমরা 31 দাগের প্রশ্নে চলে যাব। সম্প্রতি প্রয়াত রাজীব তারকনাথ 91 বছরে যিনি মারা গেছেন, কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? দেখুন, এই যে এই রাজীব তারানাথ হচ্ছে এই শরৎবাদক আছে, শরৎবাদকের সাথে যুক্ত রাজীব তারানাথ। তো এই প্রশ্নটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ইনি কিন্তু শরৎবাদকের সঙ্গে যুক্ত। আমরা 32 দাগের প্রশ্নে চলে যাব। 32 দাগের প্রশ্ন আছে, ওয়ার্ল্ড পোস্ট দিবস কবে পালিত হয়? ওয়ার্ল্ড পোস্ট দিবস 9 সেপ্টেম্বর, 9 জুলাই, 9 অক্টোবর, 9 আগস্ট। তো ওয়ার্ল্ড পোস্ট দিবস এটা পালিত হয় কবে? তো এখানে যে 32 দাগের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নের সঠিক উত্তর হবে 9 অক্টোবর। কিন্তু এই ওয়ার্ল্ড পোস্ট দিবস পালিত হয় 9 অক্টোবর। এখন ওয়ার্ল্ড পোস্ট দিবস 9 অক্টোবর পালিত হয় কেন? তা ওয়ার্ল্ড পোস্ট দিবস এটা সম্বন্ধে আপনারা সামান্য একটু ডিটেলসটা শুনুন। বিশ্ব ডাক দিবস 1874 সালে এই দিনে সুইজারল্যান্ডের কোনো শহরে বিশ্ব ডাক সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকীকে স্মরণ করে প্রতি বছর 9 অক্টোবর গোটা বিশ্বজুড়ে কিন্তু পালন করা হয়। তো আশা করে আপনারা বুঝতে পেরেছেন। 1874 সালে কিন্তু 1874 সালে সুইজারল্যান্ডের বোন শহরে সুইজারল্যান্ডের বোর্ন শহরে বিশ্ব ডাক সংস্থা প্রতিষ্ঠা হয়। 1874 সালে সুইজারল্যান্ডের বোর্ন শহরে। সেটা হয় কবে? 9 অক্টোবর। তাই ওই দিনটাকে স্মরণ রেখে কিন্তু প্রতি বছর 9 অক্টোবর ওয়ার্ল্ড পোস্ট দিবস হিসেবে পালিত হয়। আমরা 33 দাগের প্রশ্নে চলে যাব। 33 দাগের প্রশ্নটা দেখব, তবে তার আগে প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। 33 দাগের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, দোস্তি 16 নামক ত্রিপাক্ষিক মহড়া কোন কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল? ভারত, নেপাল, মালদ্বীপ।
শ্রীলঙ্কা ও ভারত, ভারত ভুটান নেপাল, ভারত মালদ্বীপ ও শ্রীলঙ্কা। তো দোস্তি 16 নামক ত্রিপাক্ষিক মহড়া হয়েছিল ভারত মালদ্বীপ ও শ্রীলঙ্কা। ডিপ দেখাবে সঠিক উত্তর। আমরা চৌথি দাগের প্রশ্নে চলে যাব। চৌথি দাগের প্রশ্ন হচ্ছে জাতীয় কংগ্রেসের কততম অধিবেশনে ব্রিটিশ সরকার কংগ্রেসকে অবৈধ সংস্থা হিসাবে ঘোষণা করে? তো এখানে 52তম, 46তম, 54তম, 45তম। তো চৌথি দাগের সঠিক উত্তরটা কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু 54তম। সিদ্ধাক হবে সঠিক উত্তর। আমরা পরের প্রশ্নে চলে যাব, 35 দাগের প্রশ্নে চলে যাব। 35 দাগের যে প্রশ্নটা আছে সেটা দেখব। 35 দাগের প্রশ্ন আছে ভেলায়ানি হ্রদটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? অরুণাচল প্রদেশ, কেরল, তামিলনাড়ু আর আন্ধ্রপ্রদেশ। তো এখানে আপনারা বুঝতেই পারছেন শব্দটা শুনে ভেলায়ানি, এই হ্রদটি কোন রাজ্যে অবস্থিত? তো এখানে 35 দাগের সঠিক উত্তর কী হবে? তো এটা কিন্তু ভেলায়ানি হ্রদটি কিন্তু কেরালে অবস্থিত। বিদ্যাগ হবে সঠিক উত্তর। ভেলায়ানি এই হ্রদটি কিন্তু কেরালে অবস্থিত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল কিন্তু 35 দাগ পর্যন্ত কিন্তু জেনারেল স্টাডিজের প্রশ্ন। আপনারা ইতিমধ্যেই জানেন যে 25টা জেনারেল স্টাডিজ থাকবে, 25টা অঙ্ক থাকবে, 25টা রিজনিং থাকবে। তা 25টা জেনারেল স্টাডিজের মধ্যে 35 দাগ পর্যন্ত কিন্তু জেনারেল স্টাডিজ, প্রথম যে 10টা ইংরেজি প্রশ্ন। তো আমরা জেনারেল স্টাডিজের প্রশ্নটা সমাধান করলাম, এবার ইংরেজি প্রশ্নের সমাধান করবো এই একই ক্লাসে। কিন্তু এই যে নিচের যে অঙ্ক আছে এই অঙ্কের ক্লাসটা কিন্তু আজকে আমরা এই ক্লাসটা সমাধান করব না, কারণ এই ক্লাসটা সমাধান করব পরবর্তী কোনো ক্লাসে। অঙ্কের ক্লাসটা কিন্তু আলাদাভাবে একটা ক্লাস হবে এবং রিজনিংয়ের জন্য আরেকটা ক্লাস হবে। আমরা চলে যাব সোজা এই ইংরেজি প্রশ্নে। এখানে যে ইংরেজি প্রথম 10টা ইংরেজি আছে এই ইংরেজি প্রশ্নের সমাধান করিনি, এখন ইংরেজি প্রশ্নের সমাধান করব। তো দেখতে থাকুন আর এডুকেশন স্কুল, আপনার প্রিয় চ্যানেল। আর যদি আপনার পিডিএফ সংক্রান্ত কোনো বিষয়ে কথা বলতে হয়, এছাড়াও আপনি কীভাবে সহজ টিপস এবং ট্রিক্সের মাধ্যমে অঙ্ক প্রশ্নের সমাধান করবেন এবং সরাসরি আপনি যদি কথা বলতে চান তাহলে ফোন করবেন এই নাম্বারে 85 339 82 506। এই নাম্বারে আপনি যদি ফোন করেন তাহলে আপনি সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারেন, সেটা রাত 10টা থেকে 11টার মধ্যে। আর দিনের যে কোনো সময় আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। সুযোগ পেলে আমি হোয়াটসঅ্যাপের উত্তর দেবো, নইলে আপনাকে অপেক্ষা করতে হবে। রাত 10টা থেকে 11টার মধ্যে আপনি ফোন করবেন। তো আমরা এখানে যে ইংলিশ প্রশ্ন আছে সেই ইংলিশ প্রশ্নের সমাধান এবার করব। একের দাগের থেকে ইংলিশ প্রশ্নের সমাধান করব। তো চলুন একের দাগের প্রশ্ন কী আছে দেখি। তো আজকের ইংরেজি প্রশ্নের প্রথম প্রশ্ন আছে রাইট দ্য সিনোনিম অফ বিলুপ, অর্থাৎ আপনার সিনোনিম লিখতে হবে। সিনোনিম মানে একই অর্থের শব্দ। এই যে বিলুপ এর সমর্থক শব্দটা আপনাকে লিখতে হবে। তো আমরা এই বিলুপ কথার অর্থ কী জানি? তো এটা বিলুপ কথার অর্থ হচ্ছে ধাপ্পাবাজি। ধাপ্পাবাজি, ধয়াকার পয় পয় আকার, ধাপ্পাবাজি, ধাপ্পাবাজি। তো এখানে আছে ডেলিকেট, আর এখানে আছে অ্যাডমায়ার আর বেস। তো এর মধ্যে এর সঠিক উত্তর কী হবে? এটার মানে হচ্ছে পক্ষপাত। আর অ্যাডমায়ার মানে হচ্ছে তারিফ করা। অ্যাডমায়ার মানে তারিফ করা। আর এই যে ডেলিকেট, এটার কথার অর্থ হচ্ছে ধাপ্পাবাজি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই বিলুপ শব্দের অর্থ হচ্ছে ধাপ্পাবাজি, এখানে হচ্ছে ডেলিকেট শব্দের অর্থ হচ্ছে ধাপ্পাবাজি, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আমরা দুয়ের দাগের প্রশ্ন দেখব। বলছে রাইট দ্য অ্যানাটমি অফ ডিভোর। তো এই ডিভোরের আপনার বিপরীত শব্দ লিখতে হবে। এখানে আছে কনজিউম, ডিজিজ, লাভলি আর বোল্ট। তো এখানে এই যে ডিভোর আছে, ডিভোর শব্দের অর্থ হচ্ছে দেশ ধ্বংস। এখন এর ডিভোরের বিপরীত শব্দ কি? তো এখানে ডেসিস্ট, এই ডেসিস্ট কথার অর্থ হচ্ছে বিরত থাকা। তো এই ডিভোরের বিপরীত শব্দ হচ্ছে ডেসিস্ট, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আমরা 3 দাগের প্রশ্ন দেখব। ওয়ান হু ইজ ফাউন্ড টু সেন্সাস প্লেজার। তো এই কথার অর্থ হচ্ছে যিনি ইন্দ্রিয় সুখের অনুরাগী। তো এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে কোনটি সঠিক হবে? তো এখানে 3 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এপিকিওর, বিদ্যাগ হবে সঠিক উত্তর। এখন এপিকিওর মানে কি? তো এই এপিকিওর এই কথার অর্থ হচ্ছে দৈহিক সুখভোগী। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো 3 বিদ্যাগ হবে সঠিক উত্তর। 4 দাগের প্রশ্ন আছে দ্য ফাংশন বিজ্ঞান ড্যাশ এ সং, অর্থাৎ অনুষ্ঠানটি শুরু হলো গান দিয়ে। এখন এই জায়গাটায় চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন আপনাকে বসাতে হবে উইথ, ইন, ফর, অন। তো এর সঠিক উত্তর হবে উইথ, এর দাগ হবে সঠিক উত্তর। এখানে উইথ বসাতে হবে, মানে গানের সাথে এই অনুষ্ঠানটা শুরু হলো। তো 4 দাগের এর দাগ হবে সঠিক উত্তর। আমরা 5 দাগের প্রশ্নে চলে যাব।
5 দাগের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ফাইন্ড আউট এরর পার্ট, অর্থাৎ আপনি এখান থেকে যে এরর পার্ট আছে অর্থাৎ ভুল যেটা আছে সেটা আপনাকে দেখাতে হবে। তো ইউ মে চুজ, অর্থাৎ তুমি পছন্দ করো এনি যে কোনো অফ দ্য টু সাবজেক্ট, দুটো বিষয়, নো এরর, এর মধ্যে কোনটি আপনার ভুল আছে। তো এর মধ্যে এখানে যে এনি আছে এই এনি কথাটা এখানে ভুল আছে, অর্থাৎ বিদ্যাটা হবে সঠিক উত্তর। ইউ মে চুজ অফ দ্য টু সাবজেক্ট, দুটো সাবজেক্টের মধ্যে পছন্দ করো, কিন্তু এখানে এনিটা বেশি দেওয়া আছে, এটা হচ্ছে এর ভুল আছে, এতে বিদ্যাটা হবে সঠিক উত্তর। আমরা 6 দাগের প্রশ্ন চলে যাবো। দ্য ডক্টর হ্যাজ অ্যাডভাইস মি টু ফ্রম ড্রিঙ্কিং উইন, অর্থাৎ ডাক্তার আমাকে মদ খাওয়া থেকে বিরত রেখেছেন। এই জায়গাটায় কী হবে, এর এই শূন্যস্থানে কী বসবে, যে এখান থেকে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ড, এখান থেকে আপনার অ্যাপ্রোপ্রিয়েট যে ওয়ার্ডটা সেটা আপনার এখানে বসাতে হবে, যেটা কিন্তু এই বাক্যটা পূর্ণ করবে। তো এখানে বলছে অ্যাভয়েড, অ্যাবস্টেন, রিট্রেন, ইগনোর। তো এখানে এই যে অ্যাবসেন্ট এটা কিন্তু এর সঠিক উত্তর, অ্যাবসেন্ট। তো বিদ্যা হবে সঠিক উত্তর, এখানে অ্যাবসেন্ট দিলে আপনার এই বাক্যটা সঠিক হয়ে যাবে। তো এটার কথার অর্থ হচ্ছে অ্যাভয়েড মানে এড়িয়ে যাওয়া, অ্যাবসেন্ট মানে হচ্ছে আপনার বিরত থাকা, রিট্রেন মানে আপনার পুনরায় প্রশিক্ষণ দেওয়া, আর ইগনোর মানে উপেক্ষা করা। তো অবশ্যই এখানে এই অ্যাবসেন্ট এর সঠিক উত্তর হবে। তার মানে ডাক্তার উপদেশ দিলেন কি, মদ খাওয়া থেকে বিরত থাকা। আমরা চলে যাব 7 দাগের এই প্রশ্ন আছে অ্যান ইনসেক্ট উইথ মেনি লেগ কল্ড, অর্থাৎ একটা ইনসেক্ট মানে পতঙ্গ, এরকম একটা পতঙ্গ যার অনেকটা পা আছে, এক কথায় তাকে কী বলা হয়। তাই এখানে আছে অ্যাম্ফোবিয়া, তারপরে ইকোনোক্লাস্ট, তারপরে সেন্টিপেড, নান। তো এর মধ্যে কোনটি সঠিক উত্তর হবে, তো অবশ্যই তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু সেন্টিপিড, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর সেন্টিপিড। এখন এই সেন্টিপিড কথার অর্থ কী, এই একমাত্র এই সেন্টিপিড শব্দের অর্থই হচ্ছে শতপদী, তালপুষ্যত শতপদী। এখানে সেটাই বলেছে যে পতঙ্গদের অনেকটা পা আছে, সেটাকে মানে এক কথায় কী বলা হয়, তো এখানে বলতে হবে সেন্টিপিড, তার মানে শতপদী। 8 দাগের প্রশ্ন আছে কু দ্য সাউন্ড অফ, অর্থাৎ এই কু এই কথাটা এই শব্দটা কার। এখানে আছে প্যারট, প্যারট মানে কি, প্যারট মানে তোতা পাখি, তোতা। তারপরে ওলস মানে হচ্ছে নেকড়ে। তারপরে আপনার আছে পিজন্স মানে হচ্ছে পায়রা। আর এখানে ক্রো মানে কাক। তো এই যে কু এই সাউন্ডটা কার, তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু পিজন্স, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। আমরা 9 দাগের প্রশ্নে চলে যাব। প্রশ্ন আছে ভুসেল মে বি ইউজ উইথ, এখানে আছে ফ্রুট, পটাটোস, কোয়াল আর ফুড। তো এখানে এই ভুসেল আছে, এই ভুসেলটা তৈরি হয় মানে কী ব্যবহার করা হয়, ভুসেল এটা ব্যবহার করা হয়, এর মধ্যে কোনটি এখানে সঠিক উত্তর হবে। তো এখানে ফ্রুট আছে ফল, তারপর পটাটোস আলু, এটা আছে কোল মানে কি কয়লা, ফুড মানে খাদ্য। তো এই যে ভুসেল এর সাথে কিন্তু এই পটাটোস ইউজ করতে হবে, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। আমরা চলে যাব 10 দাগের প্রশ্নে। তো আমরা দেখব 10 দাগের প্রশ্ন গিভ দ্য অর্ডার। এই গিভ দ্য অর্ডারের কী করতে হবে, চেঞ্জ দ্য ভয়েস, অর্থাৎ এই গিভ দ্য অর্ডারের ভয়েস চেঞ্জ করতে হবে আপনার। এখানে আছে অ্যান অর্ডার ওয়াজ গিভেন বাই সাম ওয়ান, বিদ্যাকে আছে অর্ডার ওয়াজ গিভেন, আর লেট দ্য অর্ডার বি গিভেন। তো দেখুন এখানে যে প্রশ্নটা আছে ভয়েস চেঞ্জ করতে হবে, কার ভয়েস চেঞ্জ করতে হবে, গিভ দ্য অর্ডার। এটা আছে আপনার অ্যাক্টিভ ভয়েসে, এসিটি অ্যাক্টিভ ভয়েসে কী আছে, গিভ দ্য অর্ডার। আপনাকে ভয়েস চেঞ্জ করে পেসিভ ভয়েসে করতে হবে, পেসিভ ভয়েসে আপনার এখানে সঠিক উত্তর হবে লেট দ্য অর্ডার বি গিভেন, অর্থাৎ এটা কিন্তু পেসিভ হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এটা অ্যাক্টিভ, এটা পেসিভ। তো ডিদ্দাক এখানে সঠিক উত্তর। তো এই ছিল কিন্তু আজকে জেনারেল স্টাডিজ এবং ইংলিশ প্রশ্নের সমাধান। এবার আমরা এই প্র্যাকটিস সেটের অঙ্ক প্রশ্নের সমাধানে চলে যাব। তো চলুন সরাসরি অঙ্ক প্রশ্ন কী আছে। তো 35 দাগ পর্যন্ত ছিল জেনারেল স্টাডিজ, আমরা 36 দাগ থেকে অঙ্ক প্রশ্ন শুরু করব। এখানে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে 35 দাগ পর্যন্ত কিন্তু এই জেনারেল স্টাডিজ ছিল। এখানে দেখুন এই যে 35 দাগ পর্যন্ত জেনারেল স্টাডিজ ছিল। এখন কিন্তু আমরা 36 দাগের এই প্রশ্ন থেকে সমাধান করব। তবে তার আগে এই জায়গাটায় আমি একটা সাদা পেজ অ্যাড করে নিই। এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা আমি একটা সাদা পেজ অ্যাড করে নেব, তাহলে আপনাদের বোঝানোর সুবিধা হবে। আজকের এই ক্লাসটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আর কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমরা এখানে একটা সাদা পেজ অ্যাড করার পরে 36 দাগের অঙ্ক শুরু করব। তো সাদা পেজ অ্যাড করার পর জুম করে চলে এলাম 36 দাগের অঙ্কে। তো 36 দাগের অঙ্ক দেখব নিচের কোন সংখ্যা 8 দিয়ে বিভাজ্য নয়। তো সুন্দর একটি অঙ্ক, এই অঙ্ক আপনি কীভাবে নিমেষে সহজে সমাধান করবেন। তা 8 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনগুলো হয়, যেগুলো আপনি 2 এবং 9 দিয়ে ভাগ করতে পারবেন, সেগুলো 8 দিয়ে বিভাজ্য হবে।
এখানে আছে 34,056, এখানে আছে 50,436, 54,036, 65,043। তো এইখানে দেখুন এই যে ইয়ের দাগ আছে, বিদ্যাগ আছে, সিদ্ধাগ আছে, দেখুন সবার শেষে জোড় সংখ্যা আছে। জোড় সংখ্যা থাকলেই কিন্তু সেটা 2 দ্বারা বিভাজ্য হয়। আমি আপনাদের কি বলেছি, 18 দ্বারা বিভাজ্য সংখ্যা তারাই হবে যারা 2 এবং 9 এই দুটো দ্বারা বিভাজ্য হবে, তারা কিন্তু 18 দ্বারা বিভাজ্য হবে। তো যেহেতু এরা 2 দ্বারা বিভাজ্য, এই শেষে 6 আসে, তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য হবে এবং 9 দ্বারা বিভাজ্য হবে। কারণ এইটাই দেখুন একমাত্র শেষে বিজোড় সংখ্যা আসছে, তাহলে এটা তো আপনার 2 দ্বারা বিভাজ্য হবে না। এখানে আপনার কিন্তু উত্তর চেয়েছে 18 দিয়ে বিভাজ্য 9, তাহলে 18 দিয়ে বিভাজ্য 9 অর্থাৎ 2 আর 9 এই দুটো দ্বারা বিভাজ্য যারা, তারাই 18 দ্বারা বিভাজ্য হবে। সেই ক্ষেত্রে তো এটা কখনো 2 দ্বারা বিভাজ্য হবে না। এই যে শেষে 3 আসে বিজোড় সংখ্যা, কখনো 2 দ্বারা বিভাজ্য হবে না। তাই আমরা বলতে পারি 18 দিয়ে বিভাজ্য নয় কোনটি, এই 65,043, 65,043 দিকদাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 37 দাগের প্রশ্ন আছে, যদি দুটি সংখ্যার যোগফল হয় 36, তাদের গসাগু ও লসাগু 3 ও 105 হয়, তাহলে সংখ্যা দুটির অনন্যকের যোগফল কত? এই যে অনন্যকের যোগফল এই রকম থাকলে আপনি কি করবেন, এই যে অনন্যকের যোগফল বললে আপনি কি করবেন, দেখুন সবাই সব রকম টিপস দেয়, সবাই সব রকম অঙ্কটা করে, আপনাকে শর্টকাট টিপসে সঙ্গে সঙ্গে অঙ্ক করে দিতে হবে, অঙ্ক দেখেই উত্তর বলতে হবে যে এটা উত্তর। এই যেমন আমার দেখার সাথে সাথে এটা হয়ে গেছে উত্তর, এটা কারণ এটা 2 দ্বারা বিভাজ্য হবে না, তাই কিন্তু এটা উত্তর হয়ে গেল। তেমনই এখানে দেখেই বলতে হবে যে এটা উত্তর। তাই আপনার যদি সেরকম সেরকম জিনিস যদি আপনি শিখতে হয়, তাহলে অবশ্যই আপনাকে আর এডুকেশন স্কুলের দিকে নজর দিতে হবে। আপনি কীভাবে ওয়েস্টবেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশে পাশ করবেন সে কথা সবসময় ভাবে। এছাড়া পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস এসব কথা কিন্তু, এছাড়া পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াসে আপনি কীভাবে সহজে উত্তীর্ণ হবে সে কথাও কিন্তু আর এডুকেশন স্কুল ভাবে। তো আপনার অঙ্ক দেখার সাথে সাথে কীভাবে আপনি উত্তর দেবেন, এরকম অঙ্ক থাকলে আপনি কী করবেন, তো এরকম অঙ্ক থাকলে আপনি এরকম করবেন, এই 36টা উপরে দেবেন, এই জায়গায় যে 36 আছে সেই 36টা দেবেন, আর নিচে দেবেন 3 × 105। এটা কেন বললাম, কারণ এখানে কিন্তু আপনার আছে অনন্যকের যোগফল কত। যদি এরকম থাকে শর্টকাট টিপস, এই 36 ওপরে আর লসাগু গসাগু নিচে, এই যে দুটি সংখ্যার সমষ্টি ওপরে আর লসাগু গসাগু নিচে গুণ, তাহলে এটা যদি আমি কাটি তাহলে এখানে বলতে পারি 3 × 12 = 36, আর এই 12-র সঙ্গে 105 কাটবো, 3 × 4 = 12 হবে, আর 3 × 35 = 105 হবে, তাহলে বলতে পারবো কত, 4/35 এর সঠিক উত্তর। এখানে দেখুন 4/35 সিদ্ধাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 38 দাগের প্রশ্নে চলে যাব। 38 দাগের প্রশ্ন আছে, কিছু ছাত্র মিলে একটি পিকনিকের আয়োজন করলো, খাবারের জন্য 500 টাকা বরাদ্দ হলো, কিন্তু 5 জন ছাত্র পিকনিকে যেতে পারলো না, যার জন্য প্রত্যেক ছাত্রের খাওয়ার খরচ 5 টাকা করে। দেখুন এই সাইটের এটা মনে রাখবেন, মানে 500 টাকা বরাদ্দ ছিল, 5 জন ছাত্র পিকনিকে যেতে পারেনি, আর 5 টাকা করে তার জন্য বেশি দিতে হয়েছে। এবার আমরা ওই পিঠে চলে যাব। এই অঙ্কটা আমরা এর আগের সংখ্যায়, এই অঙ্কটি আমরা এর আগের একটি ক্লাসে করেছি। আপনি শেষ অঙ্ক যদি আপনি দেখেন তাতে দেখবেন এই অঙ্কটা আমরা করেছি। তা আমরা এবার ওই পিঠে চলে যাব। দেখুন এখানে আছে বাড়িয়ে দেওয়া হলো, ওই 5 টাকা বাড়িয়ে দেওয়া হলো, কতজন ছাত্র পিকনিকে গিয়েছিল। তাহলে এখানে আপনার অপশান আছে যে কতজন ছাত্র পিকনিকে গিয়েছিল, অবশ্যই 15, 20, 25, 30 এর মধ্যে কোনো একটি অপশানে যে ছাত্র দেওয়া আছে সেটাই আপনার উত্তর হবে। তো এর মধ্যে আপনি মনে করুন কী ছিল, পিকনিকে ছিল মোট টাকা বরাদ্দ, মোট টাকা ছিল কিন্তু 500, 5 জন ছাত্র কম হয়েছে, 5 জন ছাত্র যায়নি, সেই জন্য কী করেছে, 5 টাকা করে বেশি গেছে, এই 5 টাকা করে কিন্তু তাকে বেশি দিতে হয়েছে, 5 জন ছাত্র যায়নি তার জন্য। তাহলে এখানে বলছে কতজন ছাত্র পিকনিকে গিয়েছিল, আপনি মনে করুন 20 জন ছাত্র পিকনিকে গিয়েছিল, তো 500 টাকা আপনার কিন্তু বরাদ্দ আছে, তো এখানে আপনি 500/20 করবেন, তাহলে কত হচ্ছে 25 টাকা। একজন ছাত্র কত করে দিচ্ছে, 25 টাকা। এটা কিন্তু বর্তমানে যারা গেছে, মানে কতজন ছাত্র পিকনিকে গিয়েছিল, 20 জন ছাত্র আপনি পিকনিকে গিয়েছে, মনে করুন 500 টাকা মোট টাকা চাঁদা উঠেছে, 20 টাকা করে এই 20 জন ছাত্রের প্রত্যেকে কিন্তু 25 টাকা করে দিয়েছে। যেহেতু পিকনিকে গিয়েছে কত, 20 জন, যাওয়ার কথা ছিল কত, বলেছে না 5 জন ছাত্র কম গেছে, 20 জন যদি এখন পিকনিকে যায়, যাওয়ার কথা ছিল কিন্তু 25 জনের, তাহলে সেখানে আপনার 500 টাকা বরাদ্দ ছিল 25 জনের, তাহলে 25, তাই 25কে 500কে 25 দিয়ে ভাগ করলে হচ্ছে দেখুন 20 টাকা। তার মানে কি 25 জন গেলে প্রত্যেকে দিতে হতো 20 টাকা করে, কিন্তু গেছে কতজন, 20 জন, তাই দিতে হচ্ছে 25 টাকা। কেন দিতে হচ্ছে, এখানে তো সেটাই বলেছে, এখানে 20 টাকা করে 25 জন ছাত্র গেলে 20 টাকা করে দিতে হচ্ছিল, কিন্তু যেই অমনি 20 জন ছাত্র গেল সেই 5 টাকা করে বেশি দিতে হয়েছে। বলছে 5 জন ছাত্র কম গেছে, 5 জন ছাত্র কম গেছে বলে 5 টাকা করে বেশি দিতে হয়েছে, তো 25 জন ছাত্র গেলে 20 টাকা করে দিতে হতো, কিন্তু 5 জন ছাত্র কম গেছে, দেখুন 20 জন ছাত্র গেছে, তাই তাদের কত করে দিতে হচ্ছে, 25 টাকা করে দিতে হচ্ছে, তার মানে কি 20 থেকে 5 টাকা বেশি দিতে হচ্ছে।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এর সঠিক উত্তর কিন্তু বিদ্যাক। 39 দাগের প্রশ্ন আছে, 5টি সংখ্যার গড় 10 হলে যে সংখ্যাটি যোগ করলে এদের গড় 12 হবে সেই সংখ্যাটি কত? খুব সুন্দর অঙ্ক। 5টি সংখ্যার গড় যদি 10 হয় তাহলে মোট কত? 50। এবার যে সংখ্যাটা যোগ করলে এদের গড় 12 হয়, তো 5টা সংখ্যার সঙ্গে আরেকটা সংখ্যা যোগ করতে হবে, তাহলে সংখ্যা হয়ে যাবে 6টা। আর 6-এর সাথে 12, মানে যেহেতু গড় 12 বলেছে, তাহলে মোট কত? 6 12 72। তো আপনি 72 থেকে 50 বিয়োগ করুন, তাহলে 2 করতে 2, 5 কত হলে 7 2, তাহলে এই 22 যোগ করলেই গড় 72 হয়ে যাবে। তাহলে এর সঠিক উত্তর হবে 22, সিদ্ধাক। এখন আমরা 40 দাগের এই অঙ্কটি করব। 18 বছর আগে একজন লোকের বয়স তার ছেলের বয়সের 3 গুণ ছিল, এখন লোকটির বয়স তার ছেলের বয়সের দ্বিগুণ। এখন লোকটির আর তার ছেলের বয়সের সমষ্টি কত? তো এই অপশানগুলোর মধ্যে তাদের সমষ্টি দেওয়া আছে। আপনি এই যে অঙ্কটা অপশানগুলো দেওয়া আছে, আপনি এর মধ্যে সবচেয়ে বড়টা ধরবেন, কারণ এখানে কিন্তু 18 বছর আগে বলেছে, তাই আপনাকে একটা মোটামুটি একটা আইডিয়া করতে হবে যে এখানে আবার বলেছে যে 18 বছর আগে একজন লোকের বয়স তার ছেলের বয়সের 3 গুণ ছিল, তাহলে আপনাকে মোটামুটি একটা আইডিয়া করতে হবে কমের দিকে হবে না, একটু বেশির দিকে হবে। যেহেতু লোকটির বয়স আর তার ছেলের বয়সের সমষ্টি এখানে উত্তর চেয়েছে, তাই এখানে আমরা শেষের থেকে আগে আসবো, অর্থাৎ আমরা বেশিটা আগে দেখব। তো এখানে যে 108 আছে সেই 108টা আগে লিখব। এই 108কে আমরা 3 ভাগ করব। কিভাবে? এই 108কে আমরা 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে ভাগ করলে কত হয়? তো 108কে যদি 3 দিয়ে ভাগ করেন তাহলে দেখুন 3 36 108 হচ্ছে, অর্থাৎ 36 হচ্ছে। তো আপনি মনে করুন ছেলের বয়স 36, পুত্র যে আছে তার বয়স হচ্ছে 36। এখন পিতা যে আছে তার বয়স কত হবে? তার নিশ্চিত এখানে 36 আর কত হলে 108, তাহলে 72 হবে। আবার এখানে বলছে এখন লোকটির বয়স তার ছেলের বয়সের দ্বিগুণ। তো আমরা যদি 108কে 3 ভাগে ভাগ করি তাহলে 3 36 108 হয়। ছেলের বয়স যদি 36 হয়, পিতার বয়স হবে 72। দেখুন এখানে দ্বিগুণ হচ্ছে, পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হচ্ছে। এখন এবার আমরা কি করব? এখানে বলছে 18 বছর আগে, 18 বছর আগে কী ছিল সেই ক্যালকুলেশনটা আমরা বার করব। তো এর এখান থেকে 18 যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে? এখানে থাকবে কিন্তু 18। পিতার থেকে 18 যদি আমরা বাদ দিই তাহলে কত থাকবে? পিতার থেকে 18 বাদ দিলে থাকবে 54। 72 থেকে 18 বাদ দিলে 54 থাকবে। এখন এখানে কত হচ্ছে? এখন এখানে কি বলেছে? 18 বছর আগে একজন লোকের বয়স তার ছেলের বয়সের 3 গুণ। দেখুন তাই হচ্ছে কি না? 18 বছর আগে এখন ছেলের বয়স 36, 18 বছর আগে 18 ছিল। এখন পিতার বয়স 72, 18 বছর আগে 54 ছিল। তো দেখুন তাই হচ্ছে কি না? 3 গুণ হচ্ছে কি না? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ডিদ্দাক হবে সঠিক উত্তর। খুব সুন্দরভাবে এসব অঙ্ক সহজে সমাধান করা যায়। আমরা পরের অঙ্কে চলে যাব। এখানে 41 দাগের যে অঙ্কটা আছে, অঙ্কটা দেখুন, যদি পৃথিবীর আহ্নিক গতি 12% বেড়ে যায় তবে একদিন আর ঘন্টার মধ্যে সম্পর্ক কী হবে? দেখুন এইসব অঙ্ক সচরাচর আপনি কোনো প্র্যাকটিস সেটে পাবেন না। যে প্র্যাকটিস সেটগুলো আমরা করাই শুধুমাত্র সেরকম প্র্যাকটিস সেটে এসব অঙ্কগুলো আপনি পাবেন, এবং তার সহজ টিপস এবং ট্রিক্সের মাধ্যমে সমাধানও পাবেন। আমাদের ক্লাসগুলো যদি আপনারা মন কান দিয়ে করেন তাহলে আপনার যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য যে অঙ্কই আসুক না কেন আপনি সমাধান করতে পারবেন। মনে রাখবেন, কোনো কিছুই কমন পাওয়া যায় না, আবার সব কিছুই কমন পাওয়া যায়। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে তাই হয়। তো অঙ্কটা কীভাবে সহজে সমাধান করব? এর জন্য আপনি কি করবেন, 24 ঘন্টায় দিনরাত হয়। তা এইখানে আমি 24টা লিখলাম গুণ। এখানে বলছে 12% বেড়ে যায়, তার মানে কি 12% বেড়ে যায় মানে 112/100 হয়। এবার এটাকে আমরা গুণ করব উল্টো করে, 100টা ওপরে দেবো আর 112টা আমরা নিচে দেবো। তো আমরা যদি এটাকে 4 দিয়ে কাটি তাহলে পাবো 4 দিন 8 আর 3 দাও 11, 32 হয়, 4 8 32। আর এটাকে যদি 4 দিয়ে কাটি তাহলে আমরা পাবো 25। এখন এই 28টাকে আমরা 4 দিয়ে কাটবো, 4 7 28, 4 7 28 আর 4 6 24। এখন 6কে 25 দিয়ে গুণ করলে হয়ে যায় 150। 150কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে হয়ে যাবে কত? তো 150কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে হয়ে যাবে কিন্তু 7 দিনও 14 আর 1 দাও 15, এখানে 10 থাকে। তো এখানে 7 1 7, তাহলে এখানে 3 থাকবে। সেই 3টা এই ওপরে চলে যাবে, 7টা নিচে চলে আসবে, অর্থাৎ 21 পূর্ণ 3/7। তো দেখুন এই জায়গাটায় আছে 21 পূর্ণ 3/7, সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 42 দাগের অঙ্কে চলে যাব। 42 দাগের অঙ্ক আছে, পিটার একটি জিনিস তার প্রকৃত মূল্যের উপর % ছাড়ে কিনলো। সে যেই দামে কিনলো তার থেকে 40% বেশি দামে জিনিসটা বিক্রি করলো। নূতন বিক্রয় মূল্য এবং প্রকৃত মূল্য থেকে শতকরা কত বেশি? আপনি মনে করুন পিটার যে জিনিসটা কিনেছেন তার প্রকৃত মূল্য, এই যে প্রকৃত মূল্য হচ্ছে 100 টাকা।
তারপর সে কী করেছে 20% ছাড়ে কিনেছে, তাই 100 থেকে 20 বিয়োগ করলে থাকে কত 80। তো পিটার কিন্তু 80 টাকায় জিনিসটা কিনেছে, সে যেই দামে কিনলো তার থেকে 40% বেশি দামে বিক্রি করলো। তাহলে 80 টাকায় জিনিসটা কিনেছিল, সে 40% বেশি দামে বিক্রি করেছে, তার মানে কি 140/100, এই শূন্য এই শূন্য এই শূন্য আর এই শূন্য, 8 14 112। তো 112 টাকায় সে জিনিসটা বিক্রি করলো। নূতন বিক্রয় মূল্য প্রকৃত মূল্যের থেকে শতকরা কত বেশি? তাহলে আমরা প্রকৃত মূল্য ধরেছিলাম 100 টাকা, তাই 112 থেকে 100 বিয়োগ করুন, তাহলে 12 টাকা বেশি। তাহলে এখানে ডির দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 42 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ডির দাগ। আমরা পরের প্রশ্নে চলে যাব। এখানে বলছে রোহিত শর্মার খরচ আর সঞ্চয়ের অনুপাত 3:2, তার আয় 10% বাড়ে, তার খরচ 12% বাড়ে, তাহলে তার সঞ্চয় কত শতাংশ বাড়বে? এবারে এই অঙ্কগুলো করতে গেলে আমরা এখানে একটা পেজ অ্যাড করে নেব, তারপরে এই অঙ্কের সমাধান করব। তো আমরা একটা পেজ অ্যাড করে নিই। এখানে বলছে খরচ আর সঞ্চয়ের অনুপাত কত 3:2, তাহলে এখানে দিচ্ছি খরচ আর এখানে সঞ্চয়। এখন এর অনুপাত বলেছে কত, অনুপাত হচ্ছে 3:2। এবারে এখানে তার আয় 10% বাড়ে, তার খরচও 12% বাড়ে। রোহিত শর্মার আগে আয় ছিল 100 টাকা, তাহলে খরচ করতো কত, খরচ করতো 3/5, 5 20 100, 60 টাকা খরচ করতো। সঞ্চয় করতো কত, সঞ্চয় করতো কিন্তু সঞ্চয় ছিল 40 টাকা। 60 টাকা খরচ হলে 40 টাকা সঞ্চয়, এটা হচ্ছে সঞ্চয় আর এটা হচ্ছে এই খরচ। তাই এখন কি করছে, তার আয় 10% বেড়েছে। 100 টাকা আয় ছিল, এখন 110 টাকা আয় হয়েছে। খরচ কি করেছে, খরচ 12% বেড়েছে। 12% বাড়া মানে কি, আগে ছিল 60 টাকা, এখন হয়েছে কত, তাহলে 60 গুণ 12/100, এই শূন্য আর এই শূন্য, 6 12 72, অর্থাৎ 7 টাকা 20 পয়সা। তাহলে এখন খরচ কিন্তু তার 7 টাকা 20 পয়সা বেড়েছে। আগে ছিল 60 টাকা, এখন হয়েছে 67 টাকা 20 পয়সা। তো 110 টাকাতে আমি 67 টাকা 20 পয়সা বাদ দেব। থাকবে কত, থাকবে হচ্ছে এখানে 80, আর 7 রেখে 8, 8 আর কত হলে 10, 2 হলে 10, হাতে 1, 6 রেখে 7, 7 আর কত হলে 11, 4 হলে 11, 42 টাকা 80 পয়সা তার কিন্তু এখন সঞ্চয় থাকছে। আগে সঞ্চয় ছিল কত 40, এখন 42 টাকা 80 পয়সা সঞ্চয় থাকছে। তার থেকে 40 টাকা আমি বিয়োগ করব, 40 টাকা আমি কী করলাম, বিয়োগ করলাম, থাকছে কত 2 টাকা 80 পয়সা। এখন এই 2 টাকা 80 পয়সা কিন্তু তার বেশি থাকছে। এইখানে বলেছে তার সঞ্চয় কত শতাংশ বাড়ে। আমরা বলতে পারি আগে সঞ্চয় ছিল 40 টাকা, এখন 2 টাকা 80 পয়সা বেড়েছে। যেহেতু এখানে বলছে তার সঞ্চয় কত শতাংশ বেড়েছে, তাই আমরা বার করব 40 টাকায় বাড়ে কত, 40 টাকায় বাড়ে এই 2 টাকা 80 পয়সা। 1 টাকায় বাড়ে কত, এই 40টা নিচে দেবো। 100 টাকায় বাড়ে কত, তাই 100টা উপরে গুণ করে দেবো। এখন এই দশমিক আছে দুটোর আগে দশমিক তুলে এখানে আমরা 100 দিয়ে দেবো। এই 100 আর এই 100 কাটবো, আর এই শূন্য আর এই শূন্য কাটবো। 4 আর 28 আমরা কেটে দিলে হয়ে যাবে 7। তা দেখুন খুব সহজে 7%-এর সঠিক উত্তর বেরিয়ে গেল। 44 দিকের অঙ্ক আছে, যদি 4 এর মূলধন, 6 বি এর মূলধন, 10 সি এর মূলধন হয়, তাহলে 4650 টাকা লাভের মধ্যে সি কত টাকা পাবে? এগুলো খুব সহজে সমাধান করা যাবে। এগুলো আপনারা একেবারে লসেও করে নিন। এই যে 4, 6 আর 10-এর লসেও করুন। তারপরে অঙ্কে আসছি 4, 6, 10। এখন 2 দিনও 4 হয়, 3 দিনও 6 হয়, আর এখানে 5 দিনও 10 হয়, আর যায় না, লসেগো আর যাবে না। তাহলে 3 5 15, 15 30, 30 দিনও 60 হচ্ছে। এখন আপনি একটা কাজ করুন, এ ইস টু বি ইস টু সি করুন। এর মান কীভাবে পাবেন? এর মান এখানে এর 4 আছে না, 4কে 60 দিয়ে ভাগ করুন 15। ইস টু বির মান কী করে পাবেন? 60কে 6 দিয়ে ভাগ করুন 10 পাবেন। সি এর মান কী করে পাবেন? সি এর মান এই 10কে 60 দিয়ে ভাগ করুন 6 পাবেন। তাহলে এটা আমরা এ ইস টু বি ইস টু সি পেলাম কত, 15:10:6। এখন এই যে 4650 টাকা থেকে সি কত পাবে, তাহলে সি পাবে সমান সমান কত, তো এখানে 4650 ইন্টু 15 10 25 6 31, সির মান আছে 6/31। এখন এটাকে কাটাকুটি করুন, তো এটাকে এটা দিয়ে কাটলে কত হবে? এখানে হয়ে যাবে 150। 150কে 6 দিয়ে যদি আপনি গুণ করেন তাহলে কত হবে? 900। এর সঠিক উত্তর হবে 900। বিদ্যা হবে সঠিক উত্তর। খুব সহজে বড় বড় অঙ্ক
খুব সহজে ছোটোভাবে সমাধান করা যায়। আমরা 45 দাগের অঙ্ক করব। এ একটি কাজের 7/10 15 দিনে করে, সে বাকি কাজটি বি এর সাহায্যে 4 দিনে শেষ করে। পুরো কাজটি এ ও বি একসঙ্গে করলে কত দিনে করবে? তো এখানে 7/10 কাজ হয়েছে, তাই 1 অংশ কাজের থেকে 7/10 যদি আপনি বিয়োগ করেন তাহলে থাকবে 3/10। এই 3/10 কাজটা কিন্তু কি করছে, এ আর বি একসঙ্গে কিন্তু 4 দিনে করছে। তো 3/10 করে কত দিনে? 3/10 কাজ করে 4 দিনে, এ ও বি একসঙ্গে। তাহলে 1 অংশ কাজ করবে কত দিনে? তাই 4 গুণ 10 ওপরে আর 3টা নিচে, তাহলে এখানে কি হচ্ছে 40। 40/3, 40/3, এই 40/3 সমান সমান কত? 40/3 সমান সমান 13×1/3। ডির দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 46-এর এই অঙ্কটি করব। একটি ট্রেন একটি নির্দিষ্ট গতিতে 600 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। যদি ট্রেনের গতি ঘন্টায় 5 কিলোমিটার বাড়ানো হয় তাহলে যাত্রাপথে সম্পূর্ণ করতে 4 ঘন্টা কম সময় লাগতো। ট্রেনের গতিবেগ নির্ণয় করুন। তো এখানে অবশ্যই ট্রেনের গতিবেগ দেওয়া আছে এই অপশানের মধ্যে। তো আমি ট্রেনের গতিবেগ প্রথমে যে এটা আছে এর অপশান 25, সেই 25টা ধরছি। তাহলে 600 কিলোমিটার যেতে 25 কিলোমিটার পার গতিতে গেলে 600 মিটার যেতে কত সময় লাগবে? তাই 600কে 5 দিয়ে 25 দিয়ে ভাগ করুন, তাহলে হয়ে যাবে কত? এখানে হয়ে যাবে কিন্তু 24। ক্যালকুলেশন করলে হয়ে যাবে 24। কত সময় লাগবে? 24 ঘন্টা। এখন বলছে যদি ট্রেনের গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বাড়ানো হয়, তাহলে 5 কিলোমিটার যখন বাড়াবো ট্রেনের গতিবেগ ঘন্টায়, তখন কি করব? তাহলে এই 600কে 25 আর 5 30 হয়ে যাবে এখানে, তাহলে এটা হয়ে যাবে কিন্তু 20 ঘন্টা লাগবে এই 600 কিমি যেতে তখন। তাহলে এখানে বলছে 5 কিলোমিটার যদি বাড়ানো হয় তাহলে যাত্রা সম্পূর্ণ করতে 4 ঘন্টা কম সময় লাগতো। দেখুন 25 কিলোমিটার পার ঘন্টা বেগে গেলে তখন কিন্তু 24 ঘন্টা লাগতো। 30 কিলোমিটার পার ঘন্টা বেগে গেলে 20 ঘন্টা লাগে। তা দেখুন এখানে 4 ঘন্টা কিন্তু কম লাগছে। 24 থেকে 20 বাদ দিলে কিন্তু থাকে 4, এই 4 ঘন্টা কিন্তু কম সময় লাগছে। সেটাই তো উত্তর চেয়েছে এখানে। তাহলে এর দাগের সঠিক উত্তর আমরা বলতে পারি। আমরা 47 দাগের অঙ্ক দেখব। 270 মিটার দীর্ঘ একটি ট্রেন 120 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে বিপরীত দিক থেকে 80 কিলোমিটার পার ঘন্টা গতিতে অন্য একটি ট্রেনকে 9 সেকেন্ডে অতিক্রম করে। অন্য ট্রেনের দৈর্ঘ্য কত মিটার? তাহলে এখানে দুটো ট্রেনে একটা ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে, আরেকটা ট্রেনের দৈর্ঘ্য কত মিটার বার করতে হবে। তো এখানে আমার আছে 9 সেকেন্ড, একটি ট্রেনকে 9 সেকেন্ডে অতিক্রম করে। এখন এই পর্যন্ত আমরা এদিকে পড়লাম, এখানে যে অপশান আছে আমরা পরে দেখছি, আমরা এদিকে চলে আসবো। এই দিকটা শুধু 9 সেকেন্ড, অন্য একটি ট্রেনকে অতিক্রম করে 9 সেকেন্ডে। এখন আমরা ওই আগের পেজে চলে যাব। তো এখানে 47 দাগের এই অঙ্কটা আমি এইভাবে সমাধান করব। এস সমান সমান ডি/টি, এই সূত্রে সমাধান করব। এই অঙ্কটা খুব সহজে এরকমভাবে খুব সহজে আপনি সমাধান করতে পারবেন। এখানে বলছে ওইদিকে বলেছে যে আরেকটা ট্রেনের দৈর্ঘ্য কত। তাহলে আরেকটা ট্রেনের যদি আপনি দৈর্ঘ্য নির্ণয় করতে হয়, এই সূত্রে আমরা ওটা সমাধান করব। এসের মান কত? এসের মান আপনারা জানেন আপেক্ষিক গতিবেগ। তো এখানে আমরা একটি ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে একটি ট্রেনের গতিবেগ 120 কিলোমিটার, একটা ট্রেনের গতিবেগ 80 কিলোমিটার। যেহেতু তারা বিপরীত দিক থেকে আসছে তাই ওদের আপেক্ষিক গতিবেগ যোগ হয়ে যায়। তাই 120 আর 80 তাহলে কত হয়? 200। এখন এই 200 কিলোমিটার আছে, আমরা মিটার পার সেকেন্ডে প্রকাশ করতে গেলে কী করবো? 5/18 দ্বারা গুণ করব। এবার এটা সমান সমান ডির মান কত? ডির মান একটা ট্রেনের দৈর্ঘ্য আছে 270, তো আমি একটা ট্রেনের দৈর্ঘ্য 270 দিলাম। আরেকটা ট্রেনের দৈর্ঘ্য কত? আরেকটা ট্রেনের দৈর্ঘ্য নেই, সেই ট্রেনের দৈর্ঘ্যটা আমরা বার করতে হবে। তাই আমরা এখানে লিখলাম দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য। এখন এইটা বাই কত? টি কত সময়? ওইদিকে বলেছে টি সময় হচ্ছে 9, ওইদিকে আমরা দেখেছি যে টি সমান 9, ওইদিকে আমরা দেখেছি 9 সেকেন্ড আছে। তো সেই 9টা আমরা এখানে বসিয়ে দিলাম। এই 9 আর এই 18 কাটবে 2, আর এই 2 আর এই 200 কাটবে, তাহলে হয়ে যাবে কত? 100। আছে কি 5 100 500, তো আমরা এটা 500 দিয়ে দিলাম। এইবারে দেখুন এখানে 270 প্লাস দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য, তো 270টা আমরা এই সাইডে আনবো, তাহলে -270 হয়ে যাবে। যেহেতু সমান সমান মাঝখানে আছে, সমান সমান এই দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য আমরা এখানে রেখে দিলাম ওইভাবে, দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি 500 থেকে 270 যদি বাদ দিই তাহলে থাকবে কত? 230। তো এখানে 230 দিয়ে দেবো, তাহলে 230 আর 270 500 হয়ে যাবে। তার মানে এটাই হচ্ছে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য। তো 230-এর সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখবো এবার আমরা অপশানে 230 আছে কি না। তো দেখুন এখানে এর দাগ হবে এর সঠিক উত্তর 230। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 48 দাগের প্রশ্ন আছে, বার্ষিক 4% হার সরল সুদ হারে 4 বছরের শেষে 448 টাকার ঋণ কতগুলি সমান বার্ষিক কিস্তিতে পরিশোধ হবে?
তো প্রথমে আপনি ধরুন আপনার 100 টাকা আসল, তার পরের বছরে হচ্ছে 104 টাকা, তার পরের বছরে কত হচ্ছে, তারপরের বছরে আবার আপনার 104 টাকা হচ্ছে, তারপরের বছরে আবার 104 টাকা হচ্ছে, তাহলে কত হচ্ছে, মোট 412 টাকা হচ্ছে। এখন এই 412 টাকা কিন্তু আপনার মোট হচ্ছে 4 বছরে 100 টাকার হিসেবে ধরলে। এখন আমার 100 টাকা হিসেবে ধরলে 412 টাকা হচ্ছে, তাহলে 412 টাকা এইটা সমান সমান আমরা কী লিখতে পারি, 848 টাকা, 848 টাকা। তাহলে 1 টাকা সমান কত, 1 টাকা সমান এটা 412টার নিচে চলে আসবে, তাহলে 100 টাকা সমান কত, গুণ 100। কটা কিস্তি বেড়ায় সেটা আমরা বের করতে পারবো। এখানে 2 দিয়ে কাটাকুটি যাবে, তো 2 100 200। এর দেখা হবে সঠিক উত্তর। খুব সহজেই সব অঙ্ক সমাধান করা যায়। আমরা পরের অঙ্ক দেখব। বার্ষিক 6.1% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে কোনো আসল সুদে আসলে 4,913 টাকা হয়, আসল কত? তো এই 6.1 মানে 25/4, 25/4%, 25/4% মানে 25/4 গুণ 100। তাহলে এটা যদি আমরা কাটি তাহলে এখানে হয়ে যাবে 4 2500, তার মানে 1 16, 1 16। এবার আমরা এটাকে কিভাবে সহজে সমাধান করব দেখুন। 4 9 1 3 লিখবো। এবার 1 যোগ 1/16, এটাকে যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে হয়ে যাবে 17/16, 17/16 এটার ক্যালকুলেশন করলে তো এটা আপনি উল্টে গুণ করে দেবেন। তার মানে এই 16টা উপরে চলে যাবে আর 17টা নিচে চলে আসবে, গুণ 16/17, গুণ 16/17। কেন 16/17 3বার করলাম, কারণ হচ্ছে এখানে 3 বছর আছে তাই। এবার আমি এটাকে ক্যালকুলেশন করব, তো এটাকে এটা দিয়ে কাটলে কত হয়, এটা 289। আর 289কে যদি 17 দিয়ে কাটি তাহলে কত হবে, 17 1 17, 7 17 119, আর এই 17 আর এই 17 কেটে যায়। 3টি 16 গুণ করলে কত হবে, 6 16 96, 6 হাতে 9, 16 1 16 আর 9 25, গুণ 16। তারপরে এটাকে ক্যালকুলেশন করলে কত হবে, 6 16 96, 6 হাতে 9, 5 16 80 আর 9 89, 9 হাতে 8, 16 2 32 আর 40, 4096 টাকা। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 4096 টাকা। ঠিক দেখা হবে সঠিক উত্তর। আমরা পঞ্চায়েত দাগের প্রশ্নে চলে যাব। যদি একটি রম্বসের কর্ণ দুটি 24 সেন্টিমিটার আর 10 সেন্টিমিটার হয় তাহলে রম্বসের ক্ষেত্রফল আর পরিসীমা কত হবে নির্ণয় করো। তো রম্বস আপনারা জানেন অবশ্যই, তো রম্বসের 4টি বাহু সমান হয়, আর কর্ণ দুটি কী হয়, কর্ণ দুটি কিন্তু মানে সমান হয় না। সেই ক্ষেত্রে রম্বস হয় এরকম, মানে ঘুড়ির মতো রম্বস, আপনারা নিশ্চিত দেখেছেন এরকম রম্বস হয়। তো এই একটা আর এই একটা, এখানে এ দিই, এখানে যদি বি দিই, এখানে সি দিই, এখানে ডি দেবো, এখানে একটা ও দেবো, তাহলে এই যে 4টি বাহু কিন্তু সমান, কর্ণ দুটি বড়, এইটা হচ্ছে বড় কর্ণ আর এটা হচ্ছে ছোট কর্ণ। এখন ছোট কর্ণর মান দেবো আমি কত, 10। তা 10 হলে সবসময় মনে রাখবেন রম্বসের কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে 10 হলে এই জায়গাটায় পাস হয়ে যাবে, এই জায়গাটায় পাস হয়ে যাবে। আর বড়টার দৈর্ঘ্য 24, তার মানে এখানে 12 হবে আর এখানেও 12 হবে। এখন এই যে এই বাহুটাও 12 হবে। এখানে 12, এই জায়গাটায়ও 12 হবে। এখন এই দুটো বাহু 12 12 করে। এবারে এখানে বলেছে দেখুন, এখানে বলেছে কি রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আর পরিসীমা নির্ণয় করতে হবে। তা রম্বসের ক্ষেত্রফল আমি পরে আসছি, আগে পরিসীমা নির্ণয় করি। তা এটা যদি আমরা রম্বসের ত্রিভুজ ধরি তাহলে এইটা হয় অতিভুজ। তাহলে অতিভুজ হলে কি হয়, অতির মানটা আমরা বার করব। অতির মান বার করতে গেলে অতি সমান সমান কী লিখব, অতি সমান সমান লিখব কি, এটা রুট ওভার দেবো, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো লম্ব কত 12 আর ভূমি কত 5, তাহলে 12 12 144 আর 5 5 25, তাহলে হয়ে যায় 169। 144 আর 25 যদি যোগ করি তাহলে হয়ে যায় 169। এখন অতি সমান সমান 169কে যদি আমরা রুট করি তাহলে অতি সমান সমান হয়ে যাবে 13। তাহলে এই বাহুর দৈর্ঘ্য 13, তাহলে এই বাহুর দৈর্ঘ্য 13 হলে 4টি বাহু সমান, আমি বলেছি এই বাহুর দৈর্ঘ্য 13, এই বাহুর দৈর্ঘ্য 13, এই বাহুর দৈর্ঘ্য 13, তাহলে 4 13 কত হচ্ছে 52, পরিসীমা কিন্তু 52 সেন্টিমিটার। দেখুন এখানে পরিসীমা 52 সেন্টিমিটার, এটাও 52 সেন্টিমিটার দেওয়া আছে, এটাও 52 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে এই দুটো তার উত্তর হতে পারে না। এবার আমরা তাহলে ক্ষেত্রফল নির্ণয় করব। রম্বসের ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করতে হয়, যখন রম্বসের একটা কর্ণ আরেকটা কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে, তো দেখুন এই সাইডে একটা ত্রিভুজ হয়েছে, এই সাইডে একটা ত্রিভুজ হয়েছে,
তাহলে আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে কী করতে হবে, যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তাহলে হাফ দেব ইন্টু ভূমি, ভূমি কত, যদি আমি এই ত্রিভুজটার ক্ষেত্রফল যদি ধরি, তাহলে এইটা যদি আমরা ছোট বাহু ধরেছিলাম, তার ছোট বাহুর দৈর্ঘ্য হবে 10 সেন্টিমিটার, তাই আমি এখানে 10 দেবো। ইন্টু উচ্চতা, উচ্চতা কত, উচ্চতা এখানে কত 12, কারণ এই কর্ণের দৈর্ঘ্য, তার মানে এখানে 12 আর এখানে 12, আগে আমি বলে দিয়েছি, তাহলে এটা 12, তাহলে এখানে 12 দিলাম। এখানে আমরা কাটাকুটি করবো, 5 দিনও 10, তাহলে 5 12 60। তাহলে এই একটা ত্রিভুজ অর্থাৎ এ বি সি, এই ত্রিভুজের ক্ষেত্রফল হলো 60 বর্গ সেমি, 60 বর্গ সেমি। এখন এটা যদি 60 হয়, এটাও 60 হবে, তাহলে 60 60 120 বর্গ সেমি, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরের প্রশ্ন চলে যাব। 51-এর অঙ্ক আছে, তিনটি সংখ্যার অনুপাত 3:5:10, এদের লসাগু কত আছে 360, তাহলে সংখ্যা তিনটির গসাগু কত? তো গসাগু তাহলে আপনি কীভাবে বার করবেন? তো এখানে 3 5 10-এর আমরা লসাগু করব। 3 5 10-এর লসাগু করলে হয়ে যাবে 3, 5, 10। এখন এটা যদি লসাগু করি, তাহলে 5 দিয়ে লসাগু করা যাবে, 3টা 3 বসে গেল, 5 1 5 আর 5 দিনও 10, লসাগু করলে কত হচ্ছে 3 দিনও 6, 5 6 30। এখন এই 360-কে আমরা কি করব, 30 দিয়ে ভাগ করব। তাহলে এই 360/30, তাহলে ভাগ করলে কত হচ্ছে 12। তো এই 12টা আপনার এখানে গসাগু হওয়ার কথা, কিন্তু এখানে আপনার উত্তর অন্যরকম আছে, বলছে সংখ্যা তিনটির গসাগু কত। তো গসাগু এই 12 আসছে, কিন্তু এখানে যেভাবে উত্তর দেওয়া আছে এর মধ্যে 12 নেই। তো এখানে অপশানগুলো যেগুলো আছে তার মধ্যে 12 নেই। তো আমার সম্ভবত মনে হয় এর দাগ হবে সঠিক উত্তর, এটা মনে হয় 21 না হয়ে 12 হবে। তো যদি আপনারা 21 বার করতে পারেন সেটাও দেখবেন, আপনারা কোনটা উত্তর বার করতে পেরেছেন সেটা বলবেন। তো 1 দাগের অঙ্কটা কিন্তু এইভাবে সমাধান করলাম, এটা ইনকমপ্লিট থাকলো। যদি আপনাদের সঠিক হয় অবশ্যই আপনারা বলবেন, যদি আমার অঙ্কের মধ্যেও ভুল ত্রুটি হয় সেটাও আপনারা বলবেন। আমরা 52 দাগের অঙ্কে চলে যাব। যদি পি = 99 হয়, তাহলে এইটা এর মান কত? অঙ্কটা খুবই সহজ, কিভাবে আপনি সহজেই সমাধান করবেন দেখুন। এটাকে আমরা ক্যালকুলেশন করব, পি কিউ করব, পি স্কোয়ার আছে পি কিউ করব, তারপরে এটাকে আমরা প্লাস 3p স্কোয়ার করব, তারপরে এখানে প্লাস 3p করব, প্লাস 1-এর হোল কিউ করব, মাইনাস 1-এর কিউ করব। এখন এই জায়গাতে এই পর্যন্ত কিসের সূত্র হয়? এখান থেকে এই পর্যন্ত হয় কিন্তু p + 1 এর এই হোল কিউয়ের সূত্র, আর -1 কিউ মানে 1 হয়। এখন এটার মান কী আছে? পির মান এখানে আছে দেখুন 99, 99-র সঙ্গে 1 যোগ করুন 100, আর 100-র সঙ্গে আপনি 100 3বার গুণ করুন, তাহলে হয়ে যাবে কিন্তু 1-এর পরে 6টা শূন্য। এখান থেকে যদি আপনি 1 বাদ দেন, তাহলে এখানে হয়ে যাবে কিন্তু 6টা 9, 4 6টা 9 হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো 6টা 9-এর সঠিক উত্তর কোন অপশানে আছে দেখুন, ডির দাগের অপশানে মনে হয় 2 4 এই 6, 6টা 9 হবে সঠিক উত্তর, ডির দাগ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাব 53-এর এই অঙ্কে। এ ও বি এর বয়সের গড় 10 বছর, বি ও সি এর বয়সের গড় 15 বছর, এ ও সি এর বয়সের গড় 20 বছর, এ বি সি এর বয়সের গড় কত? এইরকম একটা অঙ্ক আমাকে আমার একটা স্টুডেন্ট পাঠিয়েছিল। স্টুডেন্টের নাম হচ্ছে মনসারাম। মনসারাম কিন্তু এই অঙ্কটা পাঠিয়েছিল, মানে এরকম টাইপের একটা অঙ্ক পাঠিয়েছিল। সেখানে ছিল এ বির মোট আয়, এ ও বি এর গড় আয় এরকম ছিল, এ ও বি এর গড় আয়, বি ও সি এর গড় আয় এরকম ছিল। আর এখানে বলেছে এ ও বি এর গড় বয়স, বি ও সি এর গড় বয়স এবং এ ও সি এর গড় বয়স এত বছর হলে এ বি সি এর বয়সের গড় কত। আর সেখানেও কিন্তু এ ও বি এর গড় আয় এত টাকা, বি ও সি এর গড় আয় এত টাকা এরকম ছিল। আর এখানে বলেছিল এ বি সি এর গড় আয় কত। তো আমরা এই অঙ্কটার সমাধান করছি। মনসারাম তুমি যদি দেখে থাকো, অবশ্যই এই অঙ্কটা এইভাবে সমাধান হবে, তোমার অঙ্কের সঙ্গে এই অঙ্কটা মিল আছে। এখানে যদি এ ও বি এর বলেছে গড় বয়স 10 বছর, তাই এ বির মোট বয়স কত? তো এ প্লাস বি সমান 10 দিনও 20 বছর। বি প্লাস সি সমান কত? বি প্লাস সি সমান হয়ে যাবে কিন্তু 15, এখানে আছে গড় বয়স 15, তাহলে 30 হয়ে যাবে। আর এ প্লাস সি, এটার গড় বয়স কত হবে? গড় বয়স আছে 20 বছর, আর তাহলে মোট বয়স হবে 40 বছর। এখন 2 × এ প্লাস বি প্লাস সি, এখন এখানে 40 আর 30 70 আর 20 90। এখন যদি আমি এ প্লাস বি প্লাস সি এর গড় বয়সটা বার করি, তাহলে এখানে হয়ে যাবে 90/2 = 45। এখন এ প্লাস বি প্লাস সির মোট বয়স হচ্ছে 45। এখানে বলেছে দেখুন, এখানে বলছে এ বি সি এর বয়সের গড় কত। তো এ বি সি এর মোট বয়স 45 হলে, এরা তো 3 জন, তা 45-কে আপনি 3 দিয়ে ভাগ করুন, তাহলে কত হয়ে যাবে? 15। তাহলে এদের গড় বয়স হয়ে যাবে 15। দেখুন সিদ্ধা হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এসব অঙ্ক খুব সহজ অঙ্ক। মনসারাম তুমি যদি দেখে থাকো, তোমার ওই যে ওখানে যে তুমি বলেছো এ ও বি এর গড় আয় বলেছো,
এত টাকা এরকম আছে, তো দেখবে এরকমভাবে সমাধান করতে পারবে। আমি 54 দাগের এই অঙ্কে চলে যাব। তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। 54 দাগের যে অঙ্কটা আছে দেখুন, খুব সুন্দরভাবে সহজে সমাধান করা যাবে। 4টি পাত্রের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:3, 2:1, 3:7, 7:4। কোন পাত্রের জলের সাপেক্ষে দুধের পরিমাণ সবথেকে কম? প্রথম পাত্রের দুধ হচ্ছে 5/3, দুধ 5, জল 3। দ্বিতীয় পাত্রে দুধ আছে কতটা? 2/1। আর তৃতীয় পাত্রে দুধ জলের অনুপাত আছে 3/2। আর চতুর্থ পাত্রে 7/4। এখন এটাকে আমরা কি করব? এইটা আমরা এটা আমরা কি করব? এটা বড় থেকে ছোট হিসেবে সাজাবো। বড় থেকে ছোট হিসেবে সাজাতে গেলে এইগুলো আমরা কি করব? এইগুলো আমরা লসাগু করতে পারি, এইটা করতে পারি, অথবা এরকম কোনাকুনি গুণ করতে পারি। সে নিয়ম আছে, তো আমরা এটা লসাগু করি, তার থেকে সব থেকে ভালো হবে। তো 3 4 12 হবে। এখানে 3, 2 আর 4 লসাগু হবে 12। তাহলে এখানে 3 4 12, যদি প্রথমটা 3 4 12 হয় তাহলে 4 5 20, 20/12 করতে পারি। তারপরেরটা কি করব? 12 1 12, 12 দিনও 24/12 করতে পারি। তারপরে 6 দিনও 12, 2 এর সঙ্গে কত গুণ করলে 12 হয়? যে লসাগু করেছি 12, সেই 12টা কিন্তু 2 এর সঙ্গে কত গুণ করলে 12 হয়? 6। সেই 3 এর সঙ্গে গুণ করে দিলাম, 3 6 18/12। আর এটাই 3 4 12, 3 7 21/12, 21/12। এখন 20 24 18 21, 20 24 18 আর 21 বলছে কি জলের সাপেক্ষে দুধের পরিমাণ সবথেকে কম কোন পাত্রে? তাহলে অবশ্যই এটা কোন পাত্র? এই 20 24 18 আর 21 এর মধ্যে কম আছে 18 দুধ। তাহলে জলের সাপেক্ষে দুধের পরিমাণ কম হচ্ছে কিন্তু এই যে 18, অর্থাৎ এটা তৃতীয় পাত্র। তো সিদ্ধান্ত হবে সঠিক উত্তর। তৃতীয় পাত্রে জলের সাপেক্ষে দুধের পরিমাণ কম আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই যে বড় থেকে ছোট হিসেবে সাজানো বা ছোট থেকে বড় হিসেবে সাজানো বা ছোট থেকে বড় যাও বা বড় থেকে ছোট এসে, এটা কিন্তু সেই অঙ্কের অঙ্ক। তো আপনার সেই অঙ্কটা মানে ওই ফর্মটা তৈরি করে নিতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা 55 দাগের এই অঙ্কে চলে যাব। দুজন প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 20% ভোটার ভোট দেয়নি, আর 66টি ভোট অবৈধ ঘোষিত হয়। বিজয়ী প্রার্থী 75% ভোট পায়। যদি সে 1500 ভোটে বিজয়ী হয় তবে মোট ভোটার কতজন? তো এই অঙ্কটা আমার স্টুডেন্টদের দিয়েছিলাম, মানে হোয়াটসঅ্যাপের যেসব স্টুডেন্ট আছে তাদের আমি এই অঙ্কটা দিয়েছিলাম। অঙ্কটা কিন্তু বেশ একটা জটিল টাইপের অঙ্ক, আবার সহজ অঙ্ক। তা সবাই দেখি সব সঠিকই করেছে। এর সঠিক উত্তর হবে 4500। এখন এই যে 55 দাগের থেকে বাকি অঙ্কগুলো আমরা অন্য একটি ক্লাসে করব। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। এই অঙ্ক খুবই সহজ অঙ্ক। এই অঙ্ক যে কটা স্টুডেন্টরা দিয়েছি সবাই করতে পেরেছে। হোয়াটসঅ্যাপের যে স্টুডেন্টদের নাম্বার আছে তাতে সব থেকে আগে করে হচ্ছে রাজিবুল বলে একটা ছেলে, খুব আগে করে সব অঙ্ক। হোয়াটসঅ্যাপে যখন অনলাইনে অঙ্ক বা রিজনিং বা জেনারেল স্টাডিজ সেন্ড করে দিই, সাথে সাথে কিন্তু রাজিবুল উত্তর দেয়, একদম 2-5 সেকেন্ডের মধ্যে উত্তর দেয়। তো খুব ভালো স্টুডেন্ট আশা করি, আমার মনে হয় এই প্রান্ত থেকে। তো ও কিন্তু এই অঙ্কটা 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে সমাধান করেছিল। সেন্ড করেছি, 10 সেকেন্ডের মধ্যে উত্তর বার করে দিয়ে দিয়েছে। তো রাজিবুল কিন্তু নিয়মিত আমার ক্লাস দেখে, তো আপনারাও দেখুন, অবশ্যই আপনারা সুফল পাবেন। যদি আপনাদের অন্য কোনো বিষয় সংক্রান্ত কোনো কথা আপনাদের থাকে, যে পিডিএফ সংক্রান্ত বিষয় বা আমার সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে আপনি এই নাম্বারে ফোন করতে পারেন। 85 309 82 506। এই নাম্বারে কিন্তু আপনি ফোন করতে পারেন। রাত 10টা থেকে 11টার মধ্যে আপনি ফোন করতে পারবেন। অবশ্যই হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারবেন এবং বিভিন্ন রকম টিপস এবং ট্রিক্স ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষার জন্য আপনি নিতে পারেন, যাতে আপনার সাকসেস আসবেই আসবে, আমি কথা দিচ্ছি। তো আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখবো, কারণ ক্লাসটা হেভি লেন্থ হয়ে যাচ্ছে। এত লেন্থ করলে স্টুডেন্টরা অধৈর্য হয়ে যায়। তাই আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখলাম। আগামী ক্লাসটা অর্থাৎ 55 দাগের পরের অঙ্কগুলো আমরা কিন্তু অন্য ক্লাসে করব। তো আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে অন্য ক্লাসে। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, আপনার দিন শুভ হোক।